রাহুল সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো। সবাই ওনার দিকে তাকায়। উনি বলল, আবিরদের আসার সময় হয়ে গেছে, বিয়ের কাজে লেগে পড়ো সবাই। রাহুল সাহেবকে নীরব মনে মনে গালি দিলেও সেটা প্রকাশ করলো না, কারণ বোনের বর বলে কথা। কিন্তু ঠিক তখনই বাইরের রাস্তায় জোরে হর্ন দিয়ে একটি গাড়ি এসে থামে। রাহুল সাহেব বলল, আবির এসে গেছে, যাও দেখে আসো সবাই। রাহুল সাহেবের কথা শুনে সবাই দৌড়ে বাইরে আসলো। বাইরে এসে দেখে পুলিশের গাড়ি থেকে আবির নামছে। অভ্রের হাতে ব্যান্ডেজ। সবাই ঠিক মতো আছে। আবির রিধির দিকে তাকায়। রিধির মুখে খুশির রেখা স্পষ্ট দেখা যাচ্ছে। তিশার চোখে হালকা পানি। চৈতির মন খারাপ। সুপ্তির মুখে বেশ চিন্তার ছাপ। আবির মনে মনে বলে, বাবা গো, এত ভালোবাসা কই রাখবো আমি। নীরব সাহেব এগিয়ে আসলেন। পিছনে আশরাফ সাহেব আছে। আবির কেমন আছিস? পুলিশ কিছু করেনি তো? ওরা কিন্তু ভালো না। মামা, আব্বু তোমাদের বলেনি পুলিশ নিজে এসে আমাদের রেখে যাবে? বলেছিলাম, কিন্তু বিশ্বাস হচ্ছিল না। আচ্ছা, কি এমন ম্যাজিক করলে যে পুলিশ এসে রেখে যাচ্ছে? তেমন কিছু না, রুদ্রার মিউজিক আর বয়সকে সন্দেহ করো না বলেই ফু দিয়েছিলাম। কাজ হয়ে গেছে। বিয়ে বাড়ি সাজানোর কাজ শুরু করে দেন। অব্র, তানজিমের থেকে বাইকটা নিয়ে আয় তো, এক জায়গায় যাব। কোথায় যাবি এখন? তোমার হাবি শত্রু সোহেল আমাদের সাথে একটু দাবা খেলতে যাব মামি। যাস না, লোকটা খুব খারাপ। কি যে হবে। কিছু হবে না, কাল সকালে ছেলেপক্ষরা আসবে, আর 2 দিন পরেই বিয়ে। এখনো শপিং হয়নি, কাজ বাকি আছে, সবাই কাজ শুরু করো। রাহুল সাহেবের কথা শুনে সবাই একটু হাসল, কারণ এবার আর ওনার কথায় রাগ হচ্ছে না কারো। অভ্র বাইক নিয়ে আসলো। আবির পিছনে বসে বলল, সবাই নিজেদের মতো কাজ করো, আমি আসছি। অভ্র বাইক চালাচ্ছে। আবির পিছনে বসে রইল। অভ্র বলল, আবির, একটা জিনিস খেয়াল করেছিস? আমি যখন আমার বাবার সাথে কথা বলছিলাম, আরে আমার দিকে তাকিয়ে ছিল। আমি তাকাতে চোখ সরিয়ে নেয়। ওর চোখে আমি পানি দেখেছিলাম। হয়তো আমার আহত হওয়ার ব্যাপারটা ও কষ্ট পেয়েছে। প্রপোজ করে দে। ভয় করে যদি না করে দেয়। হাহা, শোন, এমন কত ছেলে আছে যারা না করে দেওয়ার ভয়ে মনের কথাগুলো ঠিকমতো বলতে পারে না। একসময় দেখা যায় অন্য ছেলে এসে তোমার ভালোবাসার পুকুরে জাল ফেলে মাছ তুলে নিয়ে গেছে। কিন্তু আমি বলেছি ও রিলেশন করতে চায় না। কত মেয়ে আছে এরকম কথা বলে। মেয়েরা ভালোবাসে ঠিকই, কেউ খুব করে প্রকাশ করে, আর কেউ ঘুরিয়ে পেঁচিয়ে, আবার কেউ প্রকাশ করে না। জেনে নিতে হয় ব্রো। তুই প্রপোজ কর, আমি দেখছি অরি রিলেশন করে কিনা। বিয়ের দিন ওকে জানাবো, যা হয় হোক। সোহেল আমাদের বাড়ির সামনে আসছি, কি করব? আবির বাইক থেকে নামলো। বাড়িতে এখন জেরিন আছে। সে সিসি ক্যামেরাতে আবিরকে দেখলো। গেটের সিকিউরিটি আবিরকে চেক আউট করে নিল। জেরিন ফোন করে সিকিউরিটিদের বলল, ছেলে দুজনকে ভেতরে পাঠিয়ে দাও। আবির আর অভ্র ভিতরে গেল। ড্রয়িং রুমে বসে আছে জেরিন। আশেপাশে অনেক লোকজন। আবির জেরিনকে দেখে বলল, হাই জানু, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই চলে এলাম। জেরিন বসা থেকে উঠে দাঁড়ালো। আবিরের সামনে এসে দাঁড়ায়। আবির এক চোখের পাতা না ফেলে জেরিনের দিকে তাকিয়ে আছে। জেরিন বলল, তুমি আসলে কে? না আছে তাজ, আর না আছে রাজ্য, আর না আছে প্রজা, আর না আছে সৈন্য, আর না আছে মহারানী, তবুও আমি রাজা, তোমার মনের রাজা। কবি রাজা না, প্রেমিক রাজা। বাঘিনীর বাড়িতে প্রেম খুঁজতে এসেছো? বশীভূত ছাই উড়িয়ে মনীষীরা যদি মানিক রতন পেতে পারে, আর বাঘের গোয়ায় সুন্দরী বাঘিনীর সামনে দাঁড়িয়ে এই মনের মানুষ পাবো না কেন? মুখে তো কথা খই ফুটেছে দেখছি। শুধু খই ফোটেনি, আয় হায়, সাথে জানটাও বেরিয়ে গেছে। এমন কেন? তোমার ওই শিকারি চোখ, ভালোবাসার বান মারলে কার জান দেহ থাকে। চোখ নামিয়ে কথা বলো, এটা আমার বাড়ি। প্রেমিক রাজাকে কেউ হুকুম করতে পারে না হৃদয় রানী। হাহারি জেরিনের চোখের দিকে তাকিয়ে পুরো এলাকার কেউ কথা দেব, কথাটা মনে রেখো। আবির পারে। এত সাহস কিসের? সাহস তো ছোট থেকেই আছে। শোনো, তুমি না পাগল হয়ে গেছো।
কোথায় দাঁড়িয়ে কথা বলছো সেটা ভুলে গিয়েছো মনে হয়। জানি তো, তোমাকে একবার দেখেই পাগল হয়ে গিয়েছি। তোমার চোখ, নাক, ঠোঁট, গলা আর তোমার মাথা তোমার শরীর থেকে আলাদা হয়ে যাবে। আমার বাবাকে তো চেনো না, উনি যদি জানতে পারে তুমি বাধা দিয়েছো আমাদের, তোমাকে জান নিয়ে ফেরত যেতে দিবে না। তুমি আছো তো আমাকে বাঁচানোর জন্য। মোটেও না। তাই নাকি? তাহলে আমাকে তোমাদের বাড়িতে দেখার পর থেকে কিছু বলছো না কেন? আমার দিকে চোখ সরাচ্ছ না কেন? তুমিও তো আমার দিক থেকে চোখ সরাচ্ছ না। আমি যা যা করব তুমিও কি সেটা করবে? দেখো আবির, বাবা কখনো বাড়ির মধ্যে ঝামেলা করেনি, আমিও করতে চাই না, এজন্য তোমাকে কিছুই বলছি না। আমি চাইলে তোমাকে এখানে মেরে ফেলে রাখতে পারি। তবুও ওই চোখ তোমার দিক থেকে সরবে না। শ্যাট অফ, আমি কিন্তু তোমার চোখে আঙুল ঢুকিয়ে দিব। হুম, এইভাবে বেশিক্ষণ তাকিয়ে থেকো না, সত্যি সত্যি আমার প্রেমে পড়ে যাবে তুমি। বাই জানো। আবির কথাগুলো বলে চলে আসে। জেরিন হা হয়ে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। অভ্র সহ বাড়ির সবাই আবির আর জেরিনের কথাগুলো শুনছিল। জেরিন শরীফকে ডাক দেয়। বাবার জানার আগে আমার এই ছেলেটার ব্যাপারে সবকিছু জানতে হবে। খোঁজ নাও, সে কে, এত সাহস কি করে পাচ্ছে? কোনো ছেলে আমার দিকে তাকানোর সাহস অবধি পায় না, আর এই ছেলে আমার দিকে তাকিয়ে আমাকে প্রপোজ করে গিয়েছে। আমি ওর সব খবর চাই। জেরিন রাগী গলায় কথাগুলো বলল। আবির বাইরে চলে আসে। অভ্র বলল, তুই রিলেশনে ফ্ল্যাটম্যান, মেয়েটাতে ওস্তাদ তুই। মেয়েরাই পটে আমার উপর, আমার কোনো দোষ নেই। দুজনে হাসতে হাসতে বাড়ির দিকে আসে। তিশাকে কেমন যেন ভিন্ন রকম মনে হতে থাকে আবিরের কাছে, কারণ এ অবধি যত মেয়ের সাথে আবির রিলেশন করেছে সবার থেকে তিশা যেন বেশি সিরিয়াস। আবির বসে আছে একা, ওর মায়ের কথা ভাবছে। তিশা আসলো আবিরের পাশে। আবির, আমাকে বিয়ে করবে? তিশার কথা শুনে আবির চমকে উঠল। হঠাৎ করে আবিরকে তিশা এমন করে বলবে আবির তা আশা করেনি। আবির হাসি মুখে বলল, তোমার কি মনে হচ্ছে আমি বিয়ে করব না? আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। করব। আচ্ছা, তাহলে কালকে বিকেলে আমরা বিয়ে করব, কাউকে না জানিয়ে। দুজনে আগে বিয়ে করে নেব, পরে বাসায় বলবো। আর ইউ জোকিং? বিয়ে নিয়ে কি আমি জোকস বলছি তোমাকে? দেখো তিশা, এসব কথা আমাকে বলবে না। বিয়ে জাস্ট হেট ইট। অ্যাকচুয়ালি বিয়েটা আমাদের আর কখনো হবে না। কেন হবে না? মানুষ ভালোবাসে তো বিয়ে করার জন্য, তাই না? বিয়ে মানে কি আর ভালোবাসা মানে কি? আমার কাছে ভালোবাসা হলো আনন্দ, এনজয়, ব্যাস, আর কিছু না। গেট লস্ট। আবির, তোমাকে আমি ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। আমরা কালকেই বিয়ে করব। ভালোবাসা মাই ফুড। সামান থেকে যাও, আমি বিয়ে করব না। আর তোমাকে বলেছি আমি ভালোবাসি তোমাকে। তার মানে তুমি আমাকে ভালোবাসোনি? না, কিসের ভালোবাসা? তুমি ভালোবাসা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি তোমার ভালোবাসাকে সাপোর্ট করেছি, এটা আমার ব্যাপার। তুমি যদি আমাকে নিয়ে স্বপ্ন দেখো, সেটা দিয়ে আমি কি করব? আজব তো। আবির। তিশা আবিরের জামার কলার টেনে ধরল। আবির তিশার দিকে তাকিয়ে আছে। তিশা রাগী গলায় বলল, আমিও দেখব এই তিশাকে ছাড়া আর কাকে তুমি গ্রহণ করো। আমি তোমার না হলে আর কারোর হব না, আর না তোমাকে কারোর হতে দেব। কথাটা মনে রেখো। তিশা কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। আবির তিশার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। হঠাৎ করে তিশার এমন কি হলো আবির তা বুঝতে পারছে না। তিশা ওর রুমে যেয়ে বসলো। রিয়া আসলো তিশার সামনে। আপু, বলেছিলাম না ভাইয়ার থেকে দূরে থাকতে? ও কখনো তোমাকে ভালোবাসেনি। তুমি আমাদের বাড়িতে যাওয়ার পরেই ভাইয়াকে পছন্দ করা শুরু করেছিল। এতদিন বুঝতে দাওনি, গোপনেই রাখতে। কেন প্রকাশ করতে গেলে ওর কাছে? ও কেবল ভালোবাসা নিয়ে খেলাই করতে জানে, কখনো ভালোবাসবে না কাউকে। তোর ভাইয়াকে বোঝাবো তিশা কষ্ট পেলে কি কি করতে পারে। তুমি কি ওর ক্ষতি করবে নাকি? না, যে যাকে ভালোবাসে তার ক্ষতি করা যায় না। তবে ওকে বোঝাবো ভালোবাসা নিয়ে খেললে কি হয়। তোর বান্ধবী মিথি নাম্বার দে,
ওর ফোনে যতগুলো মেয়ের নাম্বার আছে সবগুলো এনে দে আমার কাছে। চৈতি আর সুপ্তিকে আমি ডাকছি, দেখি এবার ওর প্লে বয়গিরি কই দেখাতে পারে। ওকে। রিয়া তিশার রুম থেকে চলে গেল। তিশা কাঁদতে থাকে। আবিরকে সে প্রথম যেদিন আবিরদের বাড়িতে দেখেছিল সেদিন থেকে আবিরকে পছন্দ করা শুরু করে তিশা। কিন্তু তিশা বুঝতেই পারেনি আবির এরকম একজন প্লে বয়। সে কেবল মেয়েদের মন নিয়েই খেলেছে, আরো খেলবে, যা হতে দেবে না তিশা। বিছানা থেকে উঠে দাঁড়ালো তিশা। টেবিলের ড্রয়ার খুলে দেখলো সেখানে ব্লেড রাখা। ঘড়ির দিকে তাকায় তিশা। 12টার বেশি বেজে গেছে। এখন আর কেউ ওর রুমে আসবে না। তিশা দরজা না আটকে আধা খোলা করে রাখলো। এরপর তিশা চোখ বন্ধ করে ব্লেড নিয়ে হাতে জোরে জোরে টানতে শুরু করলো। তিশা চোখ খোলে। বাম হাতের অনেকটাই কেটেছে ও। রক্তগুলো নিচে ফ্লোরে টপ টপ করে পড়ছে। তিশার মাথাটা কেমন ভন ভন করছে। সে আরো একটি ব্লেড বাম হাতে নেয়। পুরো শরীর ওর কাঁপছে। বাম হাতে ব্লেড নিয়ে ডান হাতের উপর টানা শুরু করে। পরপর 5টা দাগ টানার পরেই তিশা আর দাঁড়িয়ে থাকতে পারল না। তিশার চোখ যেন অন্ধকার হতে শুরু করেছে। সারা শরীর কাঁপছে। অনেক রক্ত নিচে পড়া শুরু করেছে। তিশা কোনো রকমে টেবিলের উপর থেকে একটি সাদা কাগজ নিল। সেখানে রক্ত দিয়ে বড় বড় করে আবির নাম লিখল। তিশার আর কিছু মনে নেই। ধপ করে বিছানার উপর যেয়ে পড়ল। আশরাফ সাহেব ছাদে দাঁড়িয়ে আছে। ফোনের ওপাশে নীলিমা বেগম চুপ হয়ে আছে। আকাশে আজ বেশ বড় একটি চাঁদ উঠেছে। আশরাফ সাহেব ওই চাঁদের দিকে তাকিয়ে নীলিমাকে বলল, সেই দিন আর দেরি নেই, হৃদিকে আবির চাইবেই। এমনটা হবে না, হৃদি আর আবির কখনো এক হবে না, আমি হতে দেব না। ওদের মধ্যে চোখ রাখতে ভালোবাসার দৃষ্টি আলাপন চলে, যা প্রকাশের থেকেও বেশ ভয়াবহ। দুজনেই জানে দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে প্রকাশ করে না। এরকম ভালোবাসা কিন্তু অনেক শক্তিশালী হয় নীলি, তুমি জানো না? এত কিছু জানতে চাই না, হৃদির সাথে আমার ছেলের বিয়ে দেব না। কিন্তু যদি তোমার ছেলে হৃদিকে চায়, চিৎকার করে চায়, কেঁদে কেঁদে বলে হৃদিকে সে চায়, তখন কি করবে? এমনও হতে পারে তোমার ছেলের বেঁচে থাকার সবটা জুড়ে আমার মেয়ে হৃদি থাকবে। তখন তুমি এটাই কি বলবে? না, এমনটা তো হবেই না। আবিরের জন্য সবাই কাঁদে, বাট আবির কারোর জন্য কাঁদে না। কেন জানি না মনে হচ্ছে আমি যা বলেছি তা হতে যাচ্ছে। রেডি থেকো নীলি। তবে হ্যাঁ, আমি কিন্তু সেই দিন আবার আমার হৃদিকে তোমার ছেলের জন্য দেব না। সময়ের আগে হৃদিকে চাও, পরে কিন্তু পাবে না। আচ্ছা, দেখা যাবে কে কার জন্য অনুরোধ করে। আশরাফ সাহেব ফোন কেটে দিল। তিনি মুচকি হাসলেন। উনি ঠিকই বুঝতে পেরেছেন আবির হৃদিকে পছন্দ নয়, বরং ভালোবাসে খুব। আর হৃদিও আবিরকে ভালোবাসে। এত সহজে তো সব জটিলতা শেষ হবে না। আবির বাইরে এসে দাঁড়ালো। ওর মামা বাড়ির সামনে পুকুর আছে। পুকুরের পাড়ে দূর্বা আর ভাতি ঘাস। আবির গিটার হাতে পুকুর পাড়ে যেয়ে বসল। ফিরফিরে বাতাস বইছে। চাঁদের আলোয় পুকুরের পানি যেন চাঁদের রমণী মনে হচ্ছে। বাতাসের সাথে পানির দলেরা ঢেউ খেলে ঘুরে বেড়াচ্ছে। আবির গিটার বাজানো শুরু করে। গিটার বাজিয়ে সে আবৃত্তি করে বলতে থাকে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ, হয়তো নামবে অ্যাসিড বৃষ্টি, অসময়ে হয়তো সূর্য রং হয়ে যাবে ঘোলাটে, হয়তো গলে যাবে হিমালয়, তবুও আসবো আমি তোমার পাড়ায়, ফিরে আসবো আমি তোমার পাড়ায়। তুমি থেকেও দাঁড়িয়ে তোমার বারান্দায়, আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়। আপনি কিন্তু অনেক সুন্দর টিউন তুলে আবৃত্তি করতে পারেন। আবির একটু চমকে উঠল। পিছনে ঘুরে তাকিয়ে দেখে রিধি দাঁড়িয়ে আছে, বুকে হাত বেঁধে। জ্যোৎস্নার আলো রিধির ফর্সা মুখে এসে পড়ছে। নামের মতোই যেন রিধি সুন্দর অনেক। আবির বলল, আমি গান গাইতে পারি না, তাই গিটার বাজিয়ে আবৃত্তি করি। অনেক সুন্দর হয়। দুজনেই চুপ হয়ে গেল। রিধি আবিরের পাশে এসে বসে। অনেক রাত। আশরাফ সাহেব ছাদে দাঁড়িয়ে দুজন নবপ্রেমিক যুগলের দিকে চেয়ে আছে। রিধি বলল, চাঁদের দিকে তাকান, দেখবেন অনেক ভালো লাগবে।
আমার যখন মন খারাপ হয় আমিও তখন তাকিয়ে থাকি। আমার মন খারাপ হয় না, তবে আমি চাঁদের থেকেও সুন্দর কিছু দেখছি। কই, আমিও দেখব। তাহলে তো আয়না লাগবে। কেন? কারণ ওই সৌন্দর্য তুমি দেখতে চাইলে আয়নার সামনে যেতে হবে। আমি সুন্দর? কই, কেউ তো কখনো দেখেনি। আবির কিছু বলল না, বসা থেকে উঠে দাঁড়ালো। রিধিও উঠে দাঁড়ায়। আবির রিধির দিকে কয়েক সেকেন্ড চোখ মেলে তাকালো, তারপর চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে। রিধি হাত উঠিয়ে আবিরকে ডাকার প্রস্তুতি নিল, কিন্তু তার আগেই আবির পিছনে ঘুরে তাকালো রিধির দিকে। রিধির কাছে এগিয়ে আসে আবির, রিধির দিকে তাকিয়ে বলল, রিধি, আমি আজ বড্ড বিপর্যস্ত। আমার মনের সন্নিকটে যেন শ্যাওলা ঘেরা বাঁধা ভালোবাসার স্রোত। সেই স্রোতে এসে জানান দিচ্ছে তোমাকে ভালোবাসি। আমার সবটুকু অনুভূতি তোমার মাঝে বহু আগে মিশে গিয়েছে। আমি জানি আমাকে গ্রহণ করবে না, আফসোস নেই। সত্যি কথা হলো, এ অবধি যত মেয়ে দেখেছি সবাইকেই পটিয়েছি, কিন্তু কখনো এভাবে কাউকে চাইনি। ভালোবাসবে আমাকে রিধি? রিধি মুচকি হাসল। ফিরফিরে বাতাসে অল্প কিছু চুল রিধির মুখের উপর এসে পড়েছে। রিধি খোলা চুলগুলো কানে গুজে আবিরকে বলতে যাবে কিছু, ঠিক তখনই রিধি আবিরকে কিছু বলতে যাচ্ছিল মুচকি হেসে। হয়তো বলতে যাচ্ছিল, আবির, আমিও তোমার হতে চাই। কিন্তু ঠিক সে সময় ওরা দুজন শুনতে পেল বাড়ির মধ্য থেকে তিশার মা খুব জোরে চিৎকার করে উঠেছে, জোরে জোরে কাঁদছে আর বলছে, আমার তিশার কি হলো? তিশা কথা বলছে না। আবির আর রিধি দৌড়ে বাড়ির মধ্যে গেল। ঘুমিয়ে থাকা সব মানুষেরা দৌড়াতে থাকে তিশার রুমের দিকে। আবির আর রিধিও দৌড়ে আসলো তিশার রুমে। সবাই দেখল তিশা বিছানায় শুয়ে আছে। ফ্লোর আর বিছানার চাদর রক্তে লাল হয়ে আছে। হাত থেকে তখনও রক্ত একটু একটু করে পড়ছে। কনইয়ের উপর থেকে কবজি অবধি ব্লেডের দাগ কাটা। আবির তিশার এমন কাজ দেখে অবাক হলো। আবির এগিয়ে যেয়ে তিশাকে ধরতে যাবে, এমন সময় রিয়া মানে আবিরের বোন বলল, ছি ভাইয়া, তোর লজ্জা করছে না? তিশা আপুর সাথে প্রেমের নাটক করে এখন এসছিস সিম্পাথি দেখাতে? তিশা আপুকে টাচ করার তোর কোনো রাইট নাই। তুই এত জঘন্য আমি কোনোদিন ভাবতেও পারিনি। চৈতি তোর জন্য সুইসাইড অব্দি করতে গিয়েছিল। আমার বান্ধবী মিথিও তোর জন্য পাগলামি করেছে। শেষে তিশা আপুকে নিয়েও ভালোবাসার নাটক করলি। আর কাকে ভালোবাসার নাটকে ফেলে কষ্ট দিবি? তোর জন্য মেয়েরা না ছেলেদেরকে গালি দেবে। এত জঘন্য তুই। দেখ, তোর জন্য নাম লিখেছে তিশা আপু। খালামণি, তিশা আপুকে আগে হসপিটালে নিয়ে যাও। রিয়ার কথা শুনে সবাই নিশ্চুপ হয়ে গেল। রাহুল সাহেব নিজে এগিয়ে এসে তিশাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। রাহুল সাহেব, তিশার মা, বড় মামি হসপিটালে যায় তিশাকে নিয়ে। আবির ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। চারপাশে সোফাতে সবাই বসে আছে। কেবল রিধি আবিরের সামনে সোফার পেছনে দাঁড়িয়ে রইল। রিধি এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মাথা নিচু করে রইল। পাশে ওর বোন রিয়া। রিয়া, কাগজটা আমার কাছে। নীরব সাহেব নীরবতা ভেঙে কথাটা বলল। আশরাফ সাহেব রিল্যাক্স মুডে বসে আছে। মনে মনে বলল, নীলিমা, এবার তো খেলা জমে গেছে। ভালোবাসার শুরুতেই অভিমান চলে এসেছে, এবার তো জমে যাবে আরো ভালোবাসাটা। রিয়া ওর বড় মামার হাতে যে কাগজটা দেয়। নীরব মামা দেখলো রক্ত দিয়ে লেখা আবির, নিচে লাভ আর্ট করা। রিধি নীরব মামার হাত থেকে কাগজটা নিল। আবির রিধির দিকে তাকালো। রিধি আবিরের দিকে তখনও হতভম্ব হয়ে চেয়ে আছে। নীরব মামা বলল, আবির, রিয়া যা বলল সবটা সত্য? মামা, ও কি বলবে বড় চাচু? আমি আবিরকে অনেক বেশি ভালোবাসি। আমার সাথে ভালোবাসার ওর নাটক করেছে, কিন্তু আমি জানতেই পারিনি ও তিশা আপুর সাথে রিলেশনে ছিল। আমাকে বলেছে সে চৈতিকে নয়, আমাকে ভালোবাসে। এটাও বলেছে
চৈতির হেল্প নেওয়ার জন্য সে আমাকে ভালোবাসতে চেয়েছিল। শুধু এরা না, জ্যোতি, মিথি সবাই তোকে ভালোবাসে। আর তুই সবাইকে নিয়ে নাটক করেছিস। কেন এমন করলি ভাইয়া? তিশা আপু তোকে ভালোবাসে। কিন্তু আমি তো তিশাকে ভালোবাসি না। তাহলে কাকে ভালোবাসেন আপনি? রিধির কথা শুনে সবাই আবার চুপ হয়ে গেল। রিধি পিছন থেকে সামনে এসে দাঁড়ায়। সবাই বোকার মতো কেবল তাকিয়ে দেখছে আবিরকে। রিধি আবিরের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, বলুন কাকে ভালোবাসেন? এখানে থাকা সবাই শুনতে চাইছে। ওহ সরি, কাকে নয়, বলুন কয়জনকে ভালোবাসেন? এখনো আছে নাকি? নামগুলো বলুন, একটু শুনি। রিধি, আমি কাউকে ভালোবাসিনি। চুপ, আর একটাও কথা নয়। কেমন ছেলে আপনি? মেয়েদেরকে অনেক সস্তা পেয়েছেন তাই না? ইচ্ছে করলেই পটালেন, আবার তাকে ইগনোর করে চলে গেলেন। ব্যাস, শেষ। শুধু এটুকুতেও তো থাকবেন না। ভালোবাসা দেখিয়ে রুমে ডাকলেন, তারপর না জানি কি কি করলেন। আপনার মতো ছেলেরা ছোট থেকে মা বাবা ছেলেদের থেকে দূরে রেখেছে। হয়তো এমন কিছুর প্রভাব পড়বে আমার উপরে। ওনাদেরকে অনেক ধন্যবাদ, কিন্তু কি করব, আমারও তো একটা মন ছিল। কিন্তু হেট ইউ, আই হেট ইউ। রিধি কথাগুলো বলে চলে যেতে থাকে। আবির সহ সবাই অবাক হয়ে দেখছে রিধির চলে যাওয়ার দিকে। আবির চিৎকার করে বলল, রিধি, আমি কাউকে ভালোবাসিনি, আর না তিশাকে ভালোবাসি, কাউকে না। আমি এমন না যে মেয়ে পটিয়ে রুমে নিয়ে গিয়ে আনন্দ করব। শরীরের যন্ত্রণা তো ঠিক হয়ে যেত আবির সাহেব, বাট মনে যে যন্ত্রণাটা দিয়েছেন মেয়েদের, সেই যন্ত্রণাটা কখনো নষ্ট হবে না, ঠিকও হবে না। কেন বুঝতে পারছো না তুমি? আমি শুধু তোমাকেই ভালোবাসি রিধি। বসা থেকে উঠে দাঁড়ালো অনেকেই। প্লেবয়ের যেন ভালোবাসার লিস্ট শেষ নেই। তবে কেউ কোনো কথা বলছে না। আবির আর রিধির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। রিয়া সাথে সাথেই বলে উঠল, বাহ ভাইয়া বাহ, রিধি আপুকেও ছাড়লি না। তা কতদিন রিলেশন রাখার প্ল্যান আছে রিধি আপুর সাথে? সারা জীবনের অনেক বেশি ভালোবাসি। সে তো সব মেয়েকেই এমন করে বলিস। চুপ থাক তুই, তোর ভাইকে তুই চিনিস না। ঠিক বলেছেন আপনি, রিয়া তার ভাইয়াকে চিনত না। আমাকে ভালোবেসেছেন তাই না? ভাগ্যিস তৃষার মা চিৎকার করে উঠেছিল, না হলে আমি তো আপনার মিথ্যের জালে ফেসে যেতাম। রিধি, বিশ্বাস করো, আমি তোমাকে রিধি তাড়াতাড়ি আবিরের সামনে আসলো। ঠাস করে আবিরকে কষে একটা চর বসিয়ে দিল রিধি। সবাই হতভম্ব হয়ে যায়। রিধি আবিরকে চর দিয়ে হাসলো। সাদা কাগজটা আবিরের হাতে দিল, যেটাতে তিশা আবিরের নাম লিখে রেখেছে রক্ত দিয়ে। আবিরের হাতে দিতে দিতে বলল, আপনি কখনো আমাকে ভালোবাসি বলবেন না। আপনাকে এখন থেকে অবিশ্বাস আর ঘৃণা, এই দুটো জিনিসই করব আমি। জাস্ট হেট ইউ। রিধি কাঁদতে কাঁদতে চলে গেল নিজের রুমে। অনেকেই হয়তো অনেক কিছু বলতে চেয়েছিল আবিরকে, কিন্তু রিধি আর রিয়ার কথা শুনে কেউ আর আবিরকে কিছু বলল না। নীরব মামা গম্ভীর হয়ে আবিরের দিকে কিছু সময় তাকিয়ে থেকে চলে গেলেন। পুরো ঘরটাতে আবির দাঁড়িয়ে আছে। সবাই চলে গেছে ভেবে আবির মাথা উঁচু করলো। আবির দেখে ওর সামনেই রিধির বাবা দাঁড়িয়ে আছে। আবির বলল, আঙ্কেল, আমি সত্যি বলছি, আমি রিধিকে খুব ভালোবাসি। আজকে আমার সবকিছু ওকে বলতে যাচ্ছিলাম। আমি কি করেছি আর কতটা ভালোবাসি সবকিছু তাকে জানাতে চাইছিলাম। আপনি একটু ওকে বোঝান না প্লিজ। আমি ওকে অনেক ভালোবাসি। ওর প্রতি যত অনুভূতি আমার জমা আছে তা কোনো মেয়ের প্রতি কোনোদিনও আসেনি। আমার উপর যত দোষ সব মেনে নিব,
শুধু রিদি যেন আমার সাথে থাকে। শোনো, চোর ততক্ষণ না চোর হয় যতক্ষণ চোর চুরি করে ধরা না পড়ে। আমাকে সব বলে তো লাভ নেই। হৃদিকে যদি সত্যিই ভালোবাসো সেটা তোমার কাজেই বোঝা যাবে, আর তাকেই বুঝিও, সবটা তাকেই বলিও। হৃদি যদি তোমাকে গ্রহণ করে তাহলে কথা দিচ্ছি আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব, কিন্তু যদি তোমার মা বাবা সেটা হতে না দেয়? ওনাদেরকে আমি রাজি করাবো, আপনি শুধু রিদিকে আমার হতে দিবেন। ওকে। আশরাফ সাহেব মুচকি হেসে চলে গেল। আবির সোফাতে একটা জোরে লাথি দেয়। হিরো আজকে হঠাৎ করেই যেন জিরো হয়ে গেল। আবির সোফার উপর বসলো। এমনটা হবে সে কোনোদিন ভাবেনি। এদিকে নীরব মামা সবাইকে উপরের ঘরে ডাকলো। নীরব মামা সবাইকে জোর গলায় বলল, কালকে নীরির গায়ে হলুদ আর পরশুদিন বিয়ে, এই 2 দিন আমি যেন বাড়িতে কোনো ঝামেলা না দেখি। এই ব্যাপারটা বিয়ের পর দেখা যাবে। আপাতত যথেষ্ট হয়েছে। হসপিটাল থেকে ফোন এসেছিল, তিশার জ্ঞান ফিরেছে, সে সুস্থ আছে, সকালেই বাড়িতে আনা হবে। বিয়ের মধ্যে যেন আমি কিছু না শুনি। নীরব সাহেব কথাগুলো বলে চলে যায় রুমে। সবাই যে যার মতো রুমে চলে গেল। আবির তখনও সোফায় বসে আছে। মনে মনে আবির বলে, এমনটা হবে কখনো বুঝিনি। কত মেয়ে তো সিরিয়াস ভাবে আমাকে ভালোবেসেছে, কিন্তু আমি তাদের প্রেমে পড়িনি। কি আছে হৃদির মধ্যে? কেন ওকে ভালোবাসলাম আমি? দূর, কিছুই তো বুঝতে পারছি না। তবে কেন ভালোবাসছি তাকে, এটা ভাবার সময় না। এখন রিধিকে আমার করতেই হবে। আবির বসা থেকে উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি রিধি রুমের সামনে এসে দাঁড়ালো। রিধি বিছানার উপর বসে কাঁদছে। রিধিও আবিরকে ভালোবেসেছে, কিন্তু বলতে পারেনি। আবির যেদিন ক্রিকেট ম্যাচ জিতেছিল সেদিন থেকেই রিধি আবিরকে পছন্দ করা শুরু করে। এরপর রিধি যতবার ঝামেলাতে পড়েছে আবির তাকে সেভ করেছে। এসবে রিধি আবিরের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল। রিধি সবসময় ভাবত আবির কখনো আমাকে গ্রহণ করবে না, কারণ সে শহরের ছেলে। আমার মাঝে শহরের কোনো মেয়ের কিছুই নেই, কখনো জানাবো না তাকে ভালোবাসি। ভাবনাটা সত্য হয়ে গেল। সে আর জানাবে না কখনো। আবিরকে খুব বেশি ভালোবাসে। আবির দরজায় কড়া নাড়ে। রিধি এসে দরজা খুলল। আবিরকে সামনে দেখতে পেয়ে দরজা আটকাতে যাবে, তার আগেই আবির রিধিকে আটকায়। রিধি, কেন এমন করছো? তোমাকে ভালোবাসি, সত্যি বলছি। দেখুন, বড় আব্বু বলে গেছে এসব নিয়ে এখন কিছু না বলতে, তাই আপনাকে অপমান করতে চাই না। আমার সামনে থেকে যান। আমি যাব না, আরো থাকবো। প্লিজ, এখনো ভদ্রভাবে বলছি, কিন্তু চলে যেতে। আগে বলো, আমাকে ভালোবাসো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। আপনার মুখ থেকে বিশ্বাস কথাটা শুনতে রাগ চড়ে যাচ্ছে আমার মাথায়। সে তুমি তোমার রাগ মাথায় রাখো, তবে আমাকে মনের মধ্যে রাখলেই হবে। আচ্ছা, আপনি কি কুকুর? বলুন না, কুকুর। কুকুরকে তাড়িয়ে দিলেও সে দৌড়ে চলে যায়। আপনি কুকুরের থেকেও খারাপ, বুঝলেন? কারণ আপনাকে যত চলে যেতে বলছি যাচ্ছেন না। বিরক্তিকর আপনি। রিধির কথা শুনে আবির নিশ্চুপ হয়ে গেল। রিধি আবিরের দিকে না তাকিয়েই মুখের সামনে দরজা লাগিয়ে দিল। আবির দরজায় টোকা দিতে যেও থেমে গেল। এরকম অপমান সে প্রথমবার হয়েছে। রিধির কথাগুলো হজম করতে আবিরের বেশ কিছু সময় লাগলো, তবে সে দরজার সামনে থেকে একটুও সরেনি। আবির আবার দরজায় টোকা দেয়। রিধি কিছু সময় পর দরজা খুলল। কি সমস্যা তোর? আমি কুকুর, বিড়াল, যা খুশি হব, কোনো ব্যাপার না। যা খুশি বলো, তবে শেষে যেটা শুনতে চাই তাহলে তুমি আমাকে ভালোবাসো। ব্যাস, এটাই শুনতে চাই, আর কিছু না। দেখুন, নিজেকে কিন্তু আর কন্ট্রোল করতে পারছি না। আপনার ভালোবাসা, আপনি এখন এখান থেকে যান। আমি কিন্তু কালকেই চলে যাব যদি আপনি এমন করেন। রিধি, কেন বিশ্বাস করছো না? আমি তোমাকে সত্যি ভালোবাসি। আবির, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। রাস্তার কুকুরকে যা বললেও চলে যায়।
প্লিজ রিদি, আমাকে কুকুর বলবে না। শব্দটা প্রচন্ড আহত কর। তুমি যা খুশি বলো বা যা ইচ্ছে করো, আমি তোমাকে ভালোবাসি আর আমার করেই নিব তোমাকে। আবির কাঁদতে কাঁদতে চলে যায় নিজের রুমে। রিধি বিছানায় এসে বসে। এখন আর কান্না পাচ্ছে না আবিরের জন্য। আবিরের প্রতি ওর সব ঘৃণা তৈরি হচ্ছে। ভালোবাসাগুলো এখন ঘৃণায় পরিণত হচ্ছে। মানুষ যখন প্রেমে পড়ে তখন শুরুর গল্পটা হয় ভীষণ রকম ভালো লাগা মিশ্রিত। যখন ভালোবাসাটা শুরু হয়ে যায় তখন যেন সব এলোমেলো হয়ে যায়। আবিরের সকালে ঘুম ভাঙল অভ্রের ডাকে। সে ঘুমিয়েছে 1.5 ঘন্টা হয়েছে। সারা রাত সে ঘুমাতে পারেনি, শুধুই রিধির কথা ভেবেছে। যতবারই রিধির কথা ভেবেছে আবির, ঠিক ততবারই সে কান্না করেছে। চোখ দিয়ে পানি টপ টপ করে পড়েছে ওর। অভ্র বলল, তিশা বাসায় এসেছে, চৈতিকাদের সব শুনেছি আমরা। বাদ দে, আয় বাইরে আয়। কিছুক্ষণ পর ছেলেপক্ষের লোকেরা আসবে। তোর মামা আমাদের উপর সব দায়িত্ব দিয়েছে। রিদি কোথায়? রিধি তো তিশার সাথে আছে। আবির বিছানা থেকে উঠে দাঁড়ালো। দৌড়ে তিশার ঘরের সামনে আসে। রিধি বসে আছে তিশার পাশে। রিয়া, চৈতি, সুপ্তিও আছে সেখানে। তিশা বলছে, আবিরকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। আমি বুঝেছিলাম সে প্লেবয়, কিন্তু ভেবেছিলাম সব ঠিক করে নেব, ওকে নিজের মতো করে ঠিক করব। ও এমন নয় যে সব মেয়েদের সাথে ভালোবাসার নাটক করেছে। সুপ্তি কাল এসে আমাকে সবটা বলল, কারণ চৈতির ফোনে আমার আর আবিরের হাত ধরে থাকার একটা ছবি ছিল, যেসব দেখিয়ে সুপ্তি বলে আবির আমাকেও প্রপোজ করেছে। সুপ্তির থেকে কথাগুলো শুনে চৈতিকে ডাকে। চৈতিরও হ্যাকই কথা বলে। এরপর রিয়ার মাধ্যমে বাকি মেয়েদের থেকে সব খবর জানি। সবারই সেই হ্যাকই কথা, আবিরকে তারা ভালোবাসে, কারণ আবির ওদের সবাইকে ভালোবাসা দেখিয়ে পটিয়েছে। ভেবেছিলাম আমার সাথে হয়তো আবির এমন করবে না, কিন্তু ঠিক এটাই করলো আমার সাথেও। তাকে পারলাম না ঠিক করতে, বোঝাতে পারিনি কিছুই। কেন এমন করলো? কি দোষ ছিল আমার? ভালোবাসা কি দোষ ছিল রিদি? বলো না তুমি। আবিকে কত ভালোবেসেছিলাম, তবুও সে আমার সাথে এমন করেছে। রিধি চুপ হয়ে গেল। কি বলবে ও কিছুই বুঝতে পারছে না। সে অন্য কাউকে ভালোই বাসে না, সে রিধিকে ভালোবাসে। রিধিও তাকে ভালোবাসে, কিন্তু এখন সেটা ঘৃণাতে পরিণত হয়েছে। রিধি কিছু বলবে তার আগে আবির রুমে প্রবেশ করলো। তিশা, আমি খুবই দুঃখিত। আমি চাইনি কখনো এমনটা। আমি তো শুধু মজা। লজ্জা নেই আপনার? ভালোবাসা কি মজা মনে হয় নাকি? এইভাবে কেন বলছো? পুরো কথাটা তো শোনো। কি শুনবো আর? দেখো রিদি, আমি তোমাকে ভালোবাসি, এটা সত্য কথা। এটা কোনো মজা না। এটাই তো আসল মজা। মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলার জন্য ছেলেরা কত কিছুই না করতে পারে। আপনার চোখে না পানি মানায় না। খুব তো বলেছিলেন তৃষাকে, আপনি মেয়েদের জন্য কাঁদবেন না, মেয়েরাই আপনার জন্য কাঁদবে। প্রমিস, আজকের থেকে আমার চোখে আর কেউ পানি দেখবে না, আর আপনার জন্য কখনো কাঁদবো না আমি, মরে গেলেও না। মনে রাখবেন কথাগুলো। দয়া করে আমার থেকে দূরে থাকেন। আপনার জঘন্য মুখে ভালোবাসা শব্দটা মানাচ্ছে না। হেট ইউ। কথাগুলো রিধি বলে সেখান থেকে চলে যায়। অভ্ররাও চলে যায় নিচে। পুরো রুমে তিশা আর আবির উপস্থিত রয়েছে। আবিরের চোখে হালকা পানি ছলছল করছে। তিশা হাসতে হাসতে বলে, কি আবির সাহেব, মিস্টার প্লেবয়, কেমন খেললাম মাইন্ড গেমটা? মানে? তোমাকে ভালোবাসি, পছন্দ করতাম, তবে ইচ্ছা ছিল তোমাকে একটু কষ্ট দেবার। কিন্তু দেখো না, বেচারা এখন একটু না অনেক বেশি কষ্ট পাচ্ছে। রিয়ার আমার প্ল্যান ছিল সবটা, যদিও নিজেকে কষ্ট দিতে হয়েছে। তাতে কি, তোমাকে কষ্ট পেতে দেখে এক পৈশাচিক আনন্দ পাচ্ছি। বেস্ট অফ লাক আবির। আমি তো 2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাব, কিন্তু আপনার মনে যে ক্ষতটা করে দিলাম সেটা ঠিক হবে না।
আবির রাগী চোখে তিশার দিকে তাকায়। রিয়াকে খুঁজছে আবির, কিন্তু কোথাও নেই। কেন এমন করলো এরা? রিধি এখন শুধু ভুলটাই বুঝবে আবিরকে। তারপর ছেলে পক্ষদের কয়েকজন আসলো নীরব সাহেবদের বাড়িতে। প্যান্ডেলের এক কোনায় খাট পেতে আসন বানানো হয়েছে। নীরি সেখানে বসে আছে। নীরির পাশে চৈতি, রিধি, রিয়া, সুক্তি বসে আছে। আবির ফ্রেশ হয়ে আসলো বাড়ির উঠানে। কালো জিন্স প্যান্টের সাথে সাদা টি শার্ট, সাদা কেডস জুতো। তানজিম আগেই আবিরের ক্যামেরা নিয়ে এসে সবকিছু ক্যাপচার করতে থাকে। দুইটা গাড়ি এসে থামলো বাড়ির সামনে। বরপক্ষের বাড়ি থেকে কয়েকটা ছেলে প্রবেশ করলো বাড়ির মধ্যে। ছেলেগুলোর মধ্যে পারভেজ আর নাহিদও আছে। ছেলেদের প্রবেশের পর কতগুলো মেয়েরা আসলো। সবার মধ্যে ইভা আর মিমো আছে। নিশাত এসে তানজিমের থেকে ক্যামেরা নিয়ে চলে যায়। ইভার সামনে যেয়ে পরপর কয়েকটা ছবি তুলল। ইভা আর নিশাত চোখাচোখিতে ব্যস্ত। মিম এসেই গতদিনে সেই মায়াবী চেহারার ছেলেটাকে খুঁজছে, আর সেই ছেলেটা হলো আবির। আবিরকে খুঁজতে খুঁজতে মিম নীরির কাছে আসলো। নীরিকে হলুদ লাগিয়ে আশেপাশে খুঁজতে থাকে আবিরকে। অভ্র আসলো আবিরের পাশে। মিমকে দেখিয়ে অভ্র বলল, মেয়েটা হয়তো তোকে খুঁজছে। দেখতে পাচ্ছি। কথা বলে জানিয়ে দিও আমি অন্য কাউকে ভালোবাসি। সেটাই তো ভালো হবে। আবির মিমের দিকে এগিয়ে যেতে থাকে। মিম তখনও আবিরকে দেখেনি। আবির এগিয়ে যাওয়ার সময় দেখলো রাকিব রিধির পাশে এসে বসেছে। রিধি মুচকি হাসলো। ওরা দুজন গল্প করছে। রাকিব বলছে, হাই বেআইন, আপনি ভাবির থেকেও সুন্দর। ভাবছি আমিও বিয়ে করে বাড়ি যাব। তাই নাকি? শখ তো দেখছি অনেক। অনেক শখ। আসুন হলুদ দিয়ে আপনার গালে। বিয়ে তো আমার নয়, আমার আপুর। হলুদ তাকেই দিন। হলুদের রঙে রাঙাতে চাই আপনাকে। হতেও পারে আমার বাড়ির লোকেরা এসে একদিন আপনাকে কোণে সাজিয়ে হলুদ লাগাচ্ছে। রিধি এই কথাটা শুনে হাসতে থাকে। আবির এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে রিধিকে। নীরি আপুর সামনে বিশাল একটি বাটি। সেই বাটি থেকে হলুদ বাটা তুলে নিল রাকিব। আবির এগিয়ে যায়। রাকিব হাতে হলুদ নিল। নীরি আপুর গালে হলুদ দিয়ে রিধির পাশে এসে আবার বসলো। ডান হাত তুলে রিধির গালে হলুদ লাগাতে যাবে, আবির সেখানে চলে আসলো। রাকিবের কাঁধে হাত দিয়ে বলল, ব্রো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নটা সত্যি করতে অনেক কিছুই করতে হয়। উঠে আয় ওখান থেকে। সেখানে থাকা সবাই ঘুরে তাকায় আবিরের দিকে। রিধি সহ রাকিব উঠে দাঁড়ালো। কি প্রবলেম ভাই? সরাসরি তুই করে বলছো কেন? বেশি কথা বললে এখান থেকে সুস্থভাবে যেতে পারবি না। সরে যা রিধির পাশ থেকে। কেন? সে কি তোমার কাছের কেউ? সবকিছু মিথ্যে কথা। আমি তাকে চিনি না, কখনো কথাও হয়নি। নীরব আঙ্কেলের আত্মীয় হয়, বিয়ের জন্য এসেছে, আবার চলেও যাবে। রিধি কথাটা বলেই হলুদের বাটি থেকে কিছুটা হলুদ হাতে নিল। এরপর রাকিবের গালে লাগিয়ে মুচকি হেসে চলে যেতে থাকে। রাকিব রিধিকে ডাকলো। রিধি এগিয়ে আসে। রাকিব রিধির গালে হলুদ দিতেই যাবে, আবির এবার রাকিবের হাত শক্ত করে ধরল। তোকে না বলেছি ওর কাছ থেকে সরে যেতে? কেন? আজব তো, আপনি কেন এই অপরিচিত লোকটার কথা শুনছেন? দাঁড়ান, আমি নিজেই হলুদ নিচ্ছি। রিধি কথাটা শেষ করে রাকিবের হাত ধরল। রাকিবের হাত নিজের গালের কাছে টেনে নিয়ে হলুদ লাগিয়ে নিল মুখে। রিধি কাজটা আবিরের দিকে তাকিয়ে হেসে হেসেই করল। আবির কিছুই বলল না। রিধি হলুদ লাগিয়ে চলে যায়। রাকিব আবিরের কলার টেনে ধরল। সাদা টি শার্টে হলুদ লেগে একাকার হয়ে গেছে। আবির জোরে জোরে নিঃশ্বাস নিল। রাকিব কলার টেনে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, শোন, রিধির সামনে তোকে কিছুই বললাম না, মনে রাখবি। তোকে সুযোগ পেলে সোজা উপরেই পাঠাবো। আবিরের কলার ধরা আর আবিরের মা বাবাকে নিয়ে গালি দেওয়া দুটো সহ্য করে না। আমি অলওয়েজ রেডি। তুই রেডি তো? এই হিরো, আমি ভিলেন। শোন, রিধিকে আমার করে নেব, এটা আমার চ্যালেঞ্জ। আবির চ্যালেঞ্জ নেয় না, আর একবার চ্যালেঞ্জ নিলে টপি না জেতা অব্দি চ্যালেঞ্জ ছাড়ে না। যা চ্যালেঞ্জ। রাকিব চলে গেল সেখান থেকে।
রিয়া আসলো আবিরের পাশে। আবিরকে রিয়া বলল, ভাইয়া কেন পাগলামো করছিস? রিধি তোকে ভালোবাসে না, কোনো দিনও তোকে সে সহ্য করতে পারছে না, দেখছিস না? তাতে কি, একটা সময় সে আমাকে ভালোবাসবে। তার ভালোবাসা না নিয়ে আমি যাব না এখান থেকে। যখন হাজারটা ভালোবাসা ছিল তোর কাছে, তখন তো সব মজা করেই হারিয়ে ফেলেছিস। কেন ভালোবাসার জন্য পাগলামি করছিস? চুপ থাক, যা তোর কাজ কর। আবির চলে আসে সেখান থেকে। অভ্র আবার আসলো আবিরের কাছে, এসে বলল, আবির বল না, আরিকে কি বলবো? তাকে যে ছোট থেকেই ভালোবাসি, কখনো বলিনি। যা খুশি বল, মন ভালো নেই রে। প্লিজ দোস্ত, এমন করিস কেন? একটু টিপস দে। আরে ভাই, মেয়ে পটাতে হলে একটু ইমোশনাল হতে হয়। নিজেকে মেয়েটার থেকে অনেকখানি তুচ্ছ মনে করবি, নিজেকে হালকা করে অপমান করে প্রপোজ করবি, যা হয়ে যাবে। কিন্তু কি বলবো তাকে? ওরিকে যে বলবি, ওরি আমার কথাগুলো তুমি বিশ্বাস করতে পারো, আবার নাও পারো। আমি আবির নই যে একগাদা মেয়ের সাথে ফ্ল্যাট করে বেড়াবো। ছোট থেকে তোমাকে লুকিয়ে দেখি তুমি কখন কোন ড্রেস পরতে। তোমার কানের দুল, তোমার পরা শাড়ি আমাকে তোমার প্রতি প্রতিদিন মুগ্ধ করত। তোমাকে বউ করে কাছে পাওয়ার বাসনা আজকের নয়, অনেক আগেরই। প্রাচীন আদিবাসীরা যেমন গুহায় বাস করার জন্য মশাল জ্বালিয়ে আলোর সাহায্য গুহাতে থাকতো, তুমি কি আমার এই জীবনের আলো হবে? আমি তোমার সাহায্যে জীবনের সব অন্ধকার পার করতে চাই। যদি ফিরিয়ে দাও, কথা দিচ্ছি অন্য ছেলেদের মতো কখনো তোমাকে বিরক্ত করব না। তবে হ্যাঁ, তুমি যতই বিরক্ত হও, আমি তোমার দিকে তাকাবো, দূর থেকেই দেখব। তোমাকে দেখার নেশা যে আমার কেবল আজকের নয়, বহু বছর আগের। আমি জানি আমাকে ভালোবাসবে না, কারণ আমি তোমার মনের মতো না। কেউ চিনুক বা না চিনুক আমাকে, তুমি শুধু সামান্য চিনলেই হবে। আমি তোমাকে সামান্যতে চাই, বেশি তো বমি হতে পারে, তাই না? ভালোবাসি ওরি। অনেকদিন ধরে বলার চেষ্টা করেছিলাম, পারিনি। আজ সাহস নিয়ে বললাম। আফসোস ছিল তোমাকে মনের কথাগুলো জানাতে পারবো না, কিন্তু দেখো না, আজকে জানিয়ে ফিরেছি। নিজেকে অনেক হালকা লাগছে। কথাগুলো বলে সেখান থেকে দাঁড়াবি না। আজ যদি তোকে ভালোবাসে, তাহলে তোকে পিছন থেকে ডাকবে, আর যদি না ভালোবাসে, তাহলে কয়েকদিন পর তোকে ডেকে ভালোবাসি জানাবে। এখন বাকিটা কি হবে জানি না। আবিরের কথাগুলো অভ্র খুব মনোযোগ দিয়ে শুনছিল। অভ্র সেখান থেকে চলে যায়। আবির শুকনো এক হাসি দিল। পিছনে ঘুরে দাঁড়াতেই দেখে মিম সেখানে দাঁড়িয়ে আছে, গায়ে হলুদ শাড়ি। মিমের মুখে বিস্ময়কর এক ছাপ লেগে আছে। আবির পাশ কাটিয়ে চলে যাবে, মিম সাথে সাথেই বলল, বেশ গুছিয়ে প্রপোজ করতে পারেন তো আপনি। না মানে আপনার বন্ধুকে বলে দিলেন প্রপোজ করার কথা? প্রপোজটা কিন্তু অনেক সুন্দর, আমাকে একটু শেখাবেন? আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি। আচ্ছা একটা কথা বলুন তো। বলুন। আপনি কি ম্যাজিশিয়ান? কেন? আমি শিওর আপনি কোনো ম্যাজিশিয়ান। ভালোবাসার ম্যাজিক করতে পারেন অনেক। ভালোবাসায় কোনো ম্যাজিক নেই, ভালোবাসা হয় মন থেকে, যা আমাদের মিম বেয়ানের উপর আপনার হচ্ছে। আবির চমকে উঠল। আবির পুরো কথা শেষ করতে পারেনি, পিছন থেকে রিধি কথাটা বলে উঠল। আবির ঘুরে তাকিয়ে দেখে রিধি মুচকি হাসছে। রিধি আবারও ভুল বুঝল। মিমকে সে যা বলতে যাচ্ছিল তার আগেই রিধি অন্য কিছু শুনল। মিম মুচকি হেসে বলল, ঠিক বলেছেন আপনি। গতকাল আমাদের বাড়িতে গিয়ে আমাকে অনেক কিছুই বলেছিল। ওনার কথা শুনে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। প্রথম দেখায় কেউ। উনি এরকমই, আপনাকে ভালো লেগেছে বলেই বলছে। ছেলেটা অনেক ভালো, প্রেম করেন আপনারা। হেল্প লাগলে আমাকে বলবেন। আসি। রিধি চলে গেছে। সরি, একটু মজা করে ওনার সাথে কথা বললাম। আপনার মজা আর আমার। বুঝিনি কি বললে? আবির মিমের কথা পাত্তা না দিয়ে চলে গেল। আশরাফ সাহেব সকাল থেকেই আবিরের ঘটনাগুলো দেখছে। তিনি ফোন বের করলেন, নীলিমা বেগমের কাছে কল দিলেন তিনি। কেমন আছো নীলি? ভালো আছি, তুমি? আমি অনেক ভালো।
তোমার ছেলে তো এখন কাঁদছে আমার মেয়ের জন্য। কি মানে কি? নিজে এসে দেখে নিও। আমি আসলে যে কোনো কিছুর একটা হবে। তোমার সামনে যাব, ভাইয়ের সামনে যাব, পুরনো রাগ বেড়ে যাবে। এত কিসের রাগ তোমার? রাগ তো আমার হওয়ার কথা। কই, আমি তো রেগে নেই। আমি তো দিব্যি আছি। যেখানে আমার রাগ দেখানোর কথা আমি তো রাগ দেখাইনি, সব তো মেনে নিয়েছি। তোমার ভাইকেও বন্ধু বানিয়েছি। আমি তো রাগ করতে পারতাম, কেন করিনি জানো? কারণ তুমি চলে যাওয়ার পর এই পরিবারই আমার পাশে ছিল, যদিও এই পরিবার আমাকে আর তোমাকে আলাদা করেছিল। রাগ তো আমার হওয়া উচিত ছিল। তুমি যেমন জেদি ছিলে তেমনই আছো, ছেলেটাকেও এমন জেদি বানিয়েছ। আবির কাঁদছে রিদির জন্য। এখনো সময় আছে নীলি, চলে আসো, আবিরের পাশে দাঁড়াও, রিদিকে চাও আমার কাছে। আমি এমনটা হতে দেব না। আমি আসবো খুব তাড়াতাড়ি, তবে রিধিকে চাইতে না, আসবো নতুন কিছু করতে। নীলিমা বেগম ফোন কেটে দিল। আশরাফ গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যস্ত হয়ে পড়ে। রিধি ছাদে উঠল। আবির খুঁজতে খুঁজতে ছাদে এসে দাঁড়ালো রিধির সামনে। রিধি আবিরকে দেখে চলে যেতে চাইবে, তখনই আবির ওর হাত ধরল। রিধি হাত ছাড়িয়ে নেওয়ার জন্য মোচড় দিতে থাকে। আবির বলল, আমি না ছাড়া অবধি তুমি হাত ছাড়াতে পারবে না রিদি। দরকার হলে হাত কেটে ফেলবো, তবুও তোমার দিকে তাকাবো না। কেন এমন করছো তুমি? বিশ্বাস হয় না আমি তোমাকে ভালোবাসি? বিশ্বাস আবার আপনাকে? হাসালেন মিস্টার। এরপর ভালোবাসা? মিমকেও তোমার প্লেবয় চেহারাটা দেখিয়ে দিলে। আমাকে একটু বলবে আর কে কে আছে? রিদি প্লিজ বিশ্বাস করো, আমি কাউকে ভালোবাসি না, আমি তোমাকেই ভালোবাসি। আমার হাত ছাড়ো, না হলে আমি চিৎকার করব। কিন্তু করো চিৎকার। ও, তোমার মতো নির্লজ্জের তো কিছুই হবে না। করব না চিৎকার, তবে নিজেকে মেরে ফেলবো, কিন্তু কখনো তোমাকে বিশ্বাস করব না আমি। আচ্ছা, বিশ্বাস করতে হবে না, কিন্তু এই রাকিবের থেকে দূরে থাকবে। দূরেই তো ছিলাম, বাট এখন তোমার আদেশ মতোই আরো বেশি করে ওর কাছে যাব। রিদি কেন এমন করছো? আমার অনেক কষ্ট হচ্ছে। কষ্ট? কিসের কষ্ট? কষ্ট তো আমাদের মতো মেয়েদেরই পাওয়া উচিত, আর সেই কষ্ট দেখে তো তোমাদের মতো ছেলেদের খুশি হওয়ার কথা। তুমি আবার কষ্টও পাও? জানতাম না তো। রিদি অনেক হয়েছে, আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা গ্রহণ করবে কিনা বলো? কখনো না, আগে সত্যিকারের ভালোবাসতে শেখো। রিধি হাত ছাড়িয়ে আবিরকে একটি ধাক্কা দেয়। রিধি ঘুরে দৌড়ে চলে আসে নিচের দিকে। আবির যেখানে দাঁড়িয়েছিল তার পিছনেই কয়েকটা ইট রাখা ছিল। রিধি ধাক্কা দেওয়াতে আবির একটু পিছিয়ে যেতেই ইটের সাথে হোঁচট লাগে আবিরের। চারতলা বাড়ির ছাদের ছোট পাঁচিলের ওপর যে কপাল পড়ে আবিরের, চোখের উপরের অংশ কেটে যায়। আবির নিজেকে সামলে নিয়ে কপালে হাত দিল। রক্ত বের হচ্ছে। আবির রক্ত হাতে নিয়ে মুচকি হেসে বলল, ভালোবাসাতে রক্তও ঝরাতে হয়? বাহ, ভালো তো, সমস্যা নেই, আমি সবকিছুই করতে প্রস্তুত। রিদি, একদিন তুমি আমার হবেই। ছেলে পক্ষরা নিচে বসে আছে। আবির রুমের দরজা আধা খোলা করে আছে। ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিল। সিগারেট জ্বালাতে থাকে আবির। একের পর এক সিগারেট খেতে থাকে ও। রাহুল সাহেব রুমে আসলেন। আবিরের কপাল থেকে রক্ত পড়তে পড়তে জমাট বেঁধে আছে। রাহুল সাহেব উত্তেজিত হয়ে আবিরের কাছে এসে দাঁড়ালো। ড্যাড, আমি ঠিক আছি, রক্ত ঝরতে দাও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ড্রেসিং করে নিতে পারি আমি, কারো হেল্প দরকার পড়ে না আবিরের। আবির যা করে নিজের ইচ্ছেতেই, নিজের মতো করে। পাগলামি করছিস কেন তুই? এভাবে ভেঙে কেন পড়ছিস? ড্যাড, আমি দেখতে কুকুর, বা আমার মধ্যে নিকৃষ্ট প্রাণীর কোনো দিক আছে? বলো না, আমি দেখতে কুকুরের মতো। আবির, কি যাতা বলছিস? তুই কেন এমন হবি? আমি কুকুর ড্যাড। রিদি বলেছে আমি কুকুর, তাহলে আমি কুকুরই। আমি কুকুরের মতো ওর পিছনে পড়ে আছি। রাহুল সাহেবের চোখে হালকা পানি।
যে ছেলে হাসি খুশি ছিল, সব সময় মজা করেছে, আর আজকে সেই ছেলেকে ডিপ্রেসড দেখে তিনি নিজেই অবাক হচ্ছেন। রাহুল সাহেব আবিরের পাশে যেয়ে বসল। সিগারেটের অর্ধেক অংশ গুনতে শুরু করেছে। 11টা হয়ে গেছে। হাতে আরো একটি জ্বলন্ত সিগারেট। রাহুল সাহেব উদাস ভঙ্গিতে বলল, তোর মাকে যেদিন বিয়ে করি সেদিন রাতে বলেছিল, রাহুল সাহেব আমি একজনকে ভালোবাসি, আমাকে প্লিজ স্পর্শ করবেন না। সেদিন অনেক অবাক হয়েছিলাম তোর মায়ের কথায়। সব স্বপ্ন, আশা, ভরসা, আগ্রহ যেন কয়েক সেকেন্ডের মাথায় দুমড়ে মুচড়ে গিয়েছিল। 1 বছর তোর মায়ের সাথে একই ঘরে রাত কাটালেও তোর মাকে আমি টাচ করিনি। তোর মা বিছানায় আর আমি ফ্লোরে ঘুমাতাম। 1 বছর পর সে নিজেকে মানিয়ে নেয়। এরপর তোর বোন রিয়া আসলো আমাদের ঘরে। তোর মা সব মানিয়ে নিয়েছে, বুঝেছিস? সময় সবকিছু বদলে দেয়। ভালোবাসা, আশা, স্বপ্ন, আগ্রহ, ইচ্ছা, রাগ, অভিমান সবকিছু সময়ের সাথে সাথে বদলে যায়, হারিয়েও যায়। একটা সময় তুই যেমন ছিলি এখন তেমন নেই। শোন, একটা কথা বলি, ভালোবাসা কোনো অন্যায় না। ভালোবেসে পাগলামোটাও কোনো বড় অন্যায় না, কিন্তু ভালোবেসে নিজেকে কষ্ট দেওয়াটা অন্যায়। পৃথিবীর সবাই যদি ভালোবাসা গ্রহণ করত, তাহলে হয়তো ধর্ষণ কিংবা এসিড ছোড়ার মতো খবর শোনা যেত না। মা বাবা কিংবা ফ্রেন্ড কেউ তোর পাশে থাকবে না, থাকলেও তোকে কেবল বলবে এটা করতে সেটা করতে। কিন্তু সামলাতে হবে নিজেকে নিজেই। এই এখন যেমন তুই কষ্ট পাচ্ছিস, আমি তোকে বলছি ঘুরতে যা, ভালো লাগবে, কিন্তু তোকে নিজেই সামলাতে হবে। যা খুশি কর, তোর কাজে কখনো বাধা দিইনি আমি, বরং সাপোর্ট করেছি। তবে নিজেকে সামলাতে হবে তোর। তুই যা করবি সাপোর্ট থাকবে। রাহুল সাহেব কথাগুলো বলে চলে যেতে থাকে। আবির সিগারেটে একটা টান দিয়ে ওর বাবাকে ডাকলো। তারপর আবির ওর বাবাকে ডাকলো। রাহুল সাহেব দাঁড়ালো। আবির বলল, ড্যাড, দিদিকে না নিয়ে আমি এখান থেকে যাব না। তুমি তোমার বন্ধু রাষ্ট্রপতির সাথে কথা বলে ম্যানেজ করে নাও। আরেকটা কথা, কখনো বুঝিনি মানুষ কেন ডিপ্রেশনে পড়ে। মন আর মস্তিষ্কের উপর যখন মানুষের কন্ট্রোল হারিয়ে যায়, তখন মানুষ ডিপ্রেশনে চলে যায়। চিন্তা করো না ড্যাড, মানুষ সময়ের কাছে সব ভুলে যায়। আমিও একদিন ভুলে যাব সবকিছু। রাহুল সাহেব আবিরের এমন আবেগময় কথা শুনে দীর্ঘ এক নিঃশ্বাস নিলেন। প্রতিটা মানুষ স্বাভাবিকভাবে এক সরল রেখার মতো চলতে থাকে। চাহিদা অনুযায়ী জীবনের সেই রেখাটা আঁকা বাঁকা হতে থাকে। যার কাছে পরিবারের সব দায়িত্ব, কিন্তু সে বেকার। জীবনের রেখাটা পাল্টে যেতে থাকে যতক্ষণ না সে চাকরি পায়। কারো কাছে ভালোবাসার বড্ড অভাব, 1000 বার চেয়েও পায় না। জীবনের রেখা তার কাছে বদলে যাবে যতক্ষণ না এর সঠিক পরিসমাপ্তিতে সে পৌঁছাবে। মানুষ টাকা, অর্থ, জিনিস হারালে একটা সময় পেয়ে যায়, কিন্তু একবার ভালোবাসার মানুষ হারিয়ে গেলে তাকে কখনো পাওয়া যায় না। প্রতিটা মানুষের উচিত ভালোবাসার মানুষটাকে নিজের করে রাখার। শত কষ্ট হলেও নিজের কাছে রাখা দরকার, কারণ মন অর্থে কিংবা টাকাতে খুশি থাকে না। মনের খুশি কেবল ভালোবাসায়। ভালোবাসা বলতে এখানে ভালোবাসাটাকে বোঝানো হয়েছে। নারীর প্রতি ছেলের বা ছেলের প্রতি নারীর ভালোবাসা কেবল বোঝানো হয়নি, কারণ ভালোবাসা সৃষ্টিকর্তার উপরেও করা যায়, যার প্রমাণ দ্য গ্রেট ম্যান অফ ইউনিভার্স হযরত মোহাম্মদ। উনি নিজেই সৃষ্টিকর্তাকে ভালোবেসেছেন, আবার তিনি শত্রুকেও ভালোবেসেছেন। তাই ভালোবাসা না কোনো সরল রেখা আর না কোনো বক্ররেখা। ভালোবাসা নিজের মনের, আর সেটা নিজেকেই বাস্তবায়ন করতে হবে। একটা মেয়ে যদি আপনাকে ভালোবেসে ঘর ছাড়তে পারে, তাহলে কেন আপনি সেই মেয়েটির হাত ধরে নিজের পরিবারের সামনে বলতে পারবেন না, মেয়েটিকে ভালোবাসি? তানজিম এসে আবিরকে বাহিরে নিয়ে গেল। আবিরের চুলগুলো এলোমেলো। 3টে ঘুমের ঔষধ খেয়েছে, তবুও ঘুম আসেনি ওর। আবির এখন বুঝতে পারছে প্রেমিকেরা কেন পাগলামি করে। জোরে মিউজিক বাজছে। সাউন্ড বক্সে শোনা যাচ্ছে আড়াশের ওয়ান ডে গানটি। পিচ্চিরা ডান্স করছে। সবাই খুব মজা করতে ব্যস্ত, কেবল আবির চুপচাপ হয়ে বসে আছে। ছেলেপক্ষের লোকেরা একটু পর চলে যাবে।
রিধি, তিশা, চৈতি, সুপ্তি, অরি, রিয়া একসাথে চেয়ার নিয়ে বসে আছে। নিশাত আবিরদেরকে বলল, চল চেয়ার চ্যাটিং খেলি। সেটা আবার কেমন খেলা? 10টা চেয়ার মনে কর আছে, আর আমরা 11 জন হব। এরপর গানের সাথে সাথে চেয়ারের পাশ দিয়ে ঘুরতে হবে। গান অফ হলেই চেয়ারে বসতে হবে। যে বসতে পারবে না সে বাদ। প্রতিবার একটা করে চেয়ার বাদ দিতে হবে, বুঝেছিস? ও আচ্ছা, ঠিক আছে। আবির, অভ্র, তানজিম মেয়েদের কাছে আসলো। নিশাত সবাইকে বলল গেমসের কথা। রিধি উঠে চলে যেতে চাইল। আবির যেয়ে রিধির সামনে দাঁড়ালো। রিধি আবিরের দিকে তাকায়। রিধি, এখন সবাই দেখছে, এখন একটু ভালো করে কথা বলো। কে আপনি? আপনার কথা শুনবো? আমাকে যা বলার তুমি পরে বলিও, প্লিজ গেমটা খেলো। আমি কোনো বেয়াদব ছেলের সাথে খেলতে পারবো না। রিধি প্লিজ খেলো, আমার জন্য হলেও খেলো, আমিও খেলবো। তিশা তুমিও খেলো, আমিও আসি। তাহলে আমরাও খেলবো। নিশাত তোরা খেল, আমি চলে যাচ্ছি। এত তাড়াতাড়ি হার মেনে নেওয়া পছন্দ না, খেলার আগে যেন গেম ওভার। আবির প্লিজ খেল, তো মনে অবস্থা পরিবর্তন করতে হবে। ওকে চল খেলা শুরু করি। আবির, অভ্র, রাকিব, পারভেজ, রিধি, তিশা, অরি, ইভা, নিশাত, তানজিম, মিম, চৈতি, জিসান, সুপ্তি, রিয়া প্রায় সব কাজিনেরা মিলে খেলা স্টার্ট করলো। 20টা চেয়ার, 21 জন মানুষ। লাল চেয়ার গোল করে রাখা হয়েছে। মাঝখানে নিরি আপু রেফারি হিসেবে দাঁড়িয়েছে। চিটিং করে চেয়ার ধরতে হবে। চারপাশে বাড়ির সবাই দাঁড়ালো। সাউন্ড বক্সে গান বাজা শুরু হতেই গোল হয়ে চেয়ারের পাশ দিয়ে হাঁটতে থাকে সবাই। আবির চেয়ারের কাছে এসেই থেমে থেমে হাঁটছে, যেন গান অফ হলেই চেয়ারে যেয়ে বসতে পারে। আবিরের বিপরীতে রিধি, রিধির কয়েকটা চেয়ারের পর রাকিব। রিধির দিকে তাকাচ্ছে আবির বারবার, কিন্তু রিধি একবারও তাকাচ্ছে না আবিরের দিকে। এমন সময় গান অফ হলো, সবাই চেয়ারে বসলো। রিয়া বসতে পারেনি। আবারও গান শুরু হয়। চেয়ারের পাশ দিয়ে ঘুরতে থাকে সবাই। একটু পর গান অফ হলো, একটা ছেলে বাদ যায়। এভাবে খেলা চলতে থাকে। এক এক করে বাদ হতে থাকে অনেকেই, তবে চেয়ার ধরে রেখেছে 10 জন ব্যক্তি। আবির, রিধি, রাকিব, পারভেজ, অভ্র, অরি, নিশাত, ইভা, চৈতি আর সুপ্তি। তানজিম বাদ পড়ে গেছে। 10 জন আছে 9টা চেয়ার। গান শুরু হলো, কিছু সময় পর অফ হয়। সুপ্তি বাদ। আবারও একটা চেয়ার কমানো হলো। গান শুরু হতেই দৌড়াতে থাকে সবাই। ধীর গতিতে দৌড়াচ্ছে সবাই। কিছু সময় পর নিশাত বাদ পড়ল। গান চলতে থাকে, প্রতিযোগীরা ধীরে দৌড়াতে থাকে। অরি বাদ পড়ে যায় এবার। এভাবে এক এক করে ইভা, অভ্র, মিম বাদ পড়ে গেল। আর আছে আবির, রিধি, তিশা, পারভেজ আর রাকিব। আবিরের সামনে তিশা, পিছনে রাকিব, তিশার সামনে পারভেজ। 4টে চেয়ার, 5 জন মানুষ। গান শুরু হয়। পিছন থেকে রাকিব বলল, এই গেমে তো আমি জিতবো। না, তুই তো লুজার, তুই জিততে পারবি না। আচ্ছা, তাহলে যে জিতবে আমাদের মধ্যে সেই রীতিকে পাবে। রাজি? চ্যালেঞ্জ এক্সপেক্ট। গান অফ হয়। তিশা বসার আগেই আবির বসে পড়ল। আর আছে 4 জন ব্যক্তি, আবির, রিধি, রাকিব আর পারভেজ। খেলাটা এবার বেশ জমে উঠেছে। চারপাশে সবাই গোল হয়ে উত্তেজিত অবস্থায় খেলা দেখছে। গান শুরু হলো। সাউন্ড বক্সে রাশিয়ান শিল্পী জনির পেরা মারিয়া গানটা চলছে। পারভেজ সামনে, রাকিব পিছনে আর মাঝখানে আবির। ওরা দুজন ইচ্ছে করেই আবিরকে আটকে রাখার চেষ্টা করছে। নিরি আপু দারুণ রেফারি করছে। চোখে যা পড়বে সেটাই ফাউল। ধরা না পড়া অবধি চিটিং করে জিততে হবে। পারভেজের সামনে চেয়ার। পারভেজ আস্তে করে দৌড়াচ্ছে, আবিরকে আটকে রাখে। ঠিক তখনই গান অফ হলো। পারভেজ দৌড়ে বসতে যাবে, তার আগে আবির রেফারির চোখ ফাঁকি দিয়ে পারভেজের হাত টেনে ধরে নিচে ফেলে দেয়। পারভেজ পড়ে যেতেই আবির যে চেয়ারে বসলো। নিশাত শীষ দিয়ে উঠল। খেলা এবার অনেক উত্তেজনাপূর্ণ হয়ে গেছে। গান শুরু হলো। রাকিবের সামনে আবির, আবিরের সামনে রিধি। 2টা মাত্র চেয়ার। রাকিব বলল, এবার আসল খেলা, যে জিতবে সে রীতিকে চাইবে। আমি প্রথম হব। তোকে বিট করে আমি চেয়ার ধরবো, দেখিস। ওকে, বিট মি।
গান অফ হলো। রাকিব আবিরকে বিট করতেই যাবে, কিন্তু আবির দৌড়ে চেয়ারে যেয়ে বসলো। রাকিব একটু শব্দ করে চিৎকার দিল। আবির মুচকি হাসতে থাকে। রাকিব আবিরের কানের কাছে মুখ এনে বলল, রীতিকে পেতে দেব না আমি প্রথম হবই। বেস্ট অফ লাক। একটা মাত্র চেয়ার। আবির আর রিধি দৌড়াতে থাকে। আস্তে করে আবির বলল, রিধি, রাকিব তোমাকে চাই। ও বলেছে আমি যদি প্রথম হই তাহলে আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে ও থাকবে না। রিধি, তোমাকে ভালোবাসি, এটা ঠিক বৃষ্টি পানির মতো সত্য। আমাকে কেন বুঝছো না তুমি? সেম কথার কতজনকে বলেছেন? আমি জিততে দেব না আপনাকে। চ্যালেঞ্জ করো না রিধি। চ্যালেঞ্জ করলে কি হবে? তুমি হেরে যাবে। রিধি নিজের সাধ্যমতো চেষ্টা করে হলেও জেতে, কাউকে জিততে দেব না। চ্যালেঞ্জ করো না রিধি, প্লিজ। আবির চ্যালেঞ্জ নেয় না, একবার নিলে জিতেই ছাড়ে। চ্যালেঞ্জ নিলে আবির সবকিছু করতে পারে। তাই নাকি? আমাকে পটাতে পারবেন? এটা চ্যালেঞ্জ নয়, ভালোবাসা। আমি তোমাকে চ্যালেঞ্জ করে চাই না, ভালোবেসেই চাই রিধি। আপনার ভালোবাসা যে মিথ্যে সেটা আমি জানি। চ্যালেঞ্জ করে দেখুন, আমাকে পান কিনা। পাবো, কিন্তু চ্যালেঞ্জ করব না। ভয় পাচ্ছেন? হয়তো প্রথম কোনো চ্যালেঞ্জে হারতে যাচ্ছেন, সেই জন্য। মেয়েরা রাগিয়ে দিয়ে অনেক কিছুই হাসিল করতে চায়। বুঝেছি, অনেক মেয়েকেই চেনেন, বাট এই গেমে আপনাকে আমি জিততে দেব না, রাকিবকে হারতেও দেব না। আমি জিতলে শুধু তোমাকেই চাইবো। ভয় পাচ্ছ তাই না? তাহলে হারবো না আমি। কথাটা শেষ হতেই গান থেমে গেল। রিধি চেয়ার ছাড়া বেশ খানিকটা দূরে, আবির খুব কাছে, মাত্র 1 হাত দূরে চেয়ার। আবির চেয়ারে বসার আগেই পা ধরে বসে পড়ল। পায়ে হাত দিয়ে আহ বলে চিৎকার করে উঠল। রিধি দৌড়ে যেয়ে চেয়ারে বসল। আবির বসা থেকে উঠে দাঁড়িয়ে খোঁড়াতে থাকে। রিধিকে এসে মেয়েরা ঘিরে ধরল। রিধি আবিরের দিকে তাকালো। আবির খুঁড়িয়ে খুঁড়িয়ে রিধির দিকে এগিয়ে এলো। রিধি হাসতে হাসতে বলল, কি বললাম না আপনি হেরে যাবেন? আমাকে পাওয়ার লড়াইয়ে প্রথমেই হেরে গেলেন। দেখো না, ওই এটাই তোমাকে জিতিয়ে দিয়েছে। হঠাৎ করে পা দিলাম। খেলার কি হলো সেটা আসল কথা না, জেতাটাই বড় কথা। আবির মুচকি হেসে ভিড় থেকে বেরিয়ে এলো। সে সেখান থেকে ঠিকভাবেই হেঁটে আসতে থাকে। রিয়া, অভ্র সামনে আসলো। তুই কেন চেয়ারে বসলি না? দেখলি না, পায়ে হোঁচট খেলাম, ব্যথা পেয়েছি, বসতে পারলাম না। তাই নাকি? আমি কিন্তু দেখেছি তুই ইচ্ছে করেই ইটে পা দিলি আর রিধি আবুকে জিতিয়ে দিলি। তুই ছোট আছিস, বুঝবি না, যা ভাগ। আর রিধিকে বলবি না কিছু। তুই এতটা চেঞ্জ হয়ে গেছিস ভাইয়া, এবার তোর জন্য কষ্ট হচ্ছে। তুই কেন হারলি? আমি জিতলে রিধি কষ্ট পেত। আমি ওর চোখে জেতার আবেগ দেখিয়েছি, ওর মন খারাপ হয়ে যেত, তাই ইচ্ছে করেই হারলাম। বাদ দে, মজা কর। বিয়ে বাড়ি এখন অনেকটা ফাঁকা লাগছে। ছেলে পক্ষে সবাই চলে গেছে। মিম এসেছিল আবিরের সাথে কথা বলার জন্য অনেকবার, কিন্তু আবির এড়িয়ে গেছে। দুর্ভাগ্যবশত মিমকে যতবার বারণ করেছে কথা না বলার জন্য, ততবারই রিধি দেখেছে আবির মিমের সাথে গল্প করছে। রিধি আরো রাগী চোখে আবিরের দিকে তাকাচ্ছিল। আবিরের ভাগ্যটা এখন কেমন যেন হয়ে গেছে। রিধি শুধুই ভুল বুঝছে। রিধি বাড়ির বাইরে বের হলো। আবির দৌড়ে রিধির পাশে দাঁড়ায়। রিধি বলল, আচ্ছা, আপনার সমস্যাটা কি? গেমে তো হেরে গিয়েছেন, তাহলে কেন এসেছেন আমার কাছে? তোমাকে ভালোবাসি তাই। সেটা তো আরো মেয়েদেরকেই বেসেছেন। না রিধি, আমি অন্যদের সাথে মজা করেছি, ভালো তোমাকেই বাসি। আমার সাথেও যে মজা করবেন না, সেটা সত্যতা কতটুকু? ভালোবাসার প্রমাণ নিতে চাও? প্রমাণ নেওয়ার কিছুই নেই, আপনার সবটাই মিথ্যে। রিধি, বলো না ভালোবাসি। দেখুন, আপনাকে গালি দিতে ইচ্ছে করছে না। আপনি একটা ছ্যাচড়া, রাস্তার কুকুরের থেকেও খারাপ।
যাকে খাবার দেবার পরেও পিছনে ঘুরে বেড়ায়। কথাগুলো না অনেক কষ্টের হৃদি। এভাবে কেন বলছো? ভালোবাসি তার মানে এই নয় যে গালি দিবা। আমি এরকমই। পিছনে পড়ে আছেন কেন? নির্লজ্জের মতো কেনই বা ভালোবাসি বলতে আসছেন? হৃদি ওইদিকে তাকাও। আবিরের কথা শুনে রিধি আবিরের দিকে তাকালো। বাড়ি থেকে বেরিয়ে বেশ খানিকটা দূরে হাঁটতে হাঁটতে চলে এসেছে দুজন। আবিরের দিকে তাকিয়ে দেখে আবির একটা ছুরি বের করেছে। রিধি অবাক হয়ে তাকিয়ে দেখছে। তুমি আমাকে ভালোবাসো না, সেটার জন্য পাগলামি করছি না। তোমাকে বলছি না এসবের জন্য আমাকে ভালোবাসবে, নিজের উপর শাস্তি দিবে। কেন তোমার পিছনে ঘুরেছি, কেন এত অপমান সহ্য করেছি। কথাগুলো শেষ হতেই আবির ওর বাম হাতে 4টে ছুরির দাগ টানলো। আবিরের ফর্সা হাত কেটে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়তে থাকে নিচে। আবির রিধির দিকে তাকিয়েই হাত কাটতে থাকে। আজ যেন প্লে বয়ের সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। তুড়ি মেরে মেয়ে পটানো সুপার হিরো আজ যেন শক্তিহীন হয়ে গেছে। রিধিকে বোঝাতেই পারছে না সে সত্যি ভালোবাসে রিধিকে। রিধির কোনো রিয়াকশন দেখতে পেল না আবির। সে আবারও হাত কাটতে যাবে, রিধি ছুরিটা তখন কেড়ে নেয়। আশেপাশে তাকায়, একটি দোকান খোলা পেল রিধি। বেশ জোরে হেঁটে দোকানের দিকে যেতে থাকে। আবির মনে মনে বলল, যাক, রিধি তাহলে এবার বুঝলো কতটা ভালোবাসি তাকে। কিন্তু পরক্ষণেই আবিরকে অবাক করে দিয়ে রিধির সামনে আসলো। আবিরের বাম হাত ধরে উপরে মেলে ধরল। রিধি ওর বাম হাত সামনে এনে মরিচের গুঁড়া আবিরের কাটা স্থানে ঢেলে দিয়ে চলে যেতে থাকে। আবির হাবার মতো তাকিয়ে আছে রিধির দিকে। রিধি বলল, শোন, তোর এই পুরনো ট্র্যাকটা না অনেক ছেলেরাই আমার সামনে অ্যাপ্লাই করেছে। কিছুদিন রাস্তায় অবহেলিত কুকুরদের মতো ঘুরছিল পিছনে, যা দূর থেকে থুতু দিলেও যেত না পিছু থেকে। সেই কুকুর মার্কা ছেলেদেরকে কিছুদিন পরেই অন্য মেয়েদের সাথে ঘুরতে দেখেছি। তুইও তো এমনই, সব মেয়েদেরকে নিয়ে গেম খেলিস, এই সব পরে ভাবিস আমাকে পাবি। থুতু ফেলতেও ইচ্ছে হচ্ছে তোর এই অবস্থা দেখে। একটা মেয়েকে পটাতে কতটা নিচে নেমে গেছিস তুই জানিস? বেহায়ার মতো আচরণ করছিস। প্লিজ, আমি তোর থেকে মুক্তি চাই। রিধি আর দাঁড়ালো না, সে চলে যেতে থাকে। আবিরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়া শুরু করেছে অনেক আগে। হাত প্রচন্ড জ্বলছে, কিন্তু সেই হাতের যন্ত্রণাটা যেন কিছুই মনে হচ্ছে না আবিরের কাছে। রিধির বলা কথাগুলো এই কাটার উপর মরিচ ঢেলে দেওয়ার থেকেও যন্ত্রণাদায়ক হয়ে গেছে আবিরের কাছে। হঠাৎ বৃষ্টি শুরু হলো, আষাঢ়ের মেঘের বৃষ্টি। একটু স্থির হলেও বৃষ্টির প্রতিযোগিতা শুরু হয়। আবির রাস্তার উপর 2 হাঁটু ফেলে বসে চিৎকার দিয়ে বলতে থাকে, রিধি, আমি তোমাকে এত সহজে ছাড়ছি না, আমার করেই ছাড়বো তোমাকে। এটা আমার চ্যালেঞ্জ। রিধি, তোমাকে ভালোবাসি খুব বেশি। রিধি দূরে মিলিয়ে যেতে থাকে। অভ্ররা দৌড়ে আসতে থাকে আবিরের দিকে। আবির কাঁদছে। আবিরের কান্না এখন কেউ দেখতে পারবে না। বৃষ্টির ফোঁটায় চোখের পানি মিশে যাচ্ছে রাস্তার উপর। তারপর আবিরের কাছে আসলো 4 জন। অভ্রদের সাথে রিয়াও আছে। রিয়া ওর ভাইকে দেখে অবাক হচ্ছে। যে ভাই মেয়েদেরকে কাঁদিয়েছে, মেয়েরা ওর জন্য এমন পাগলামি করেছে, আর সেই ভাই আজকে একটা মেয়ের জন্য এভাবে কষ্ট পাচ্ছে। আবির, তোকে না বারণ করেছি পাগলামো করবি না, কেন করছিস তুই? তোর এমন পরিবর্তন আমাদের ভালো লাগে না রে। আবির, নিজেকে সামলা একটু। ভাইয়া, বাড়িতে চল, জোরে বৃষ্টি হচ্ছে। অভ্র, আমার বাইকটা একটু এনে দিবি? কেন, কি করবি? প্লিজ, আমার বাইক এনে দে না। না, তুই বাসায় চল, ডাক্তার দেখাতে হবে, কাটা স্থানে ইনফেকশন হয়ে যাবে। বললাম না, বাইকটা এনে দে আমাকে। আবির রেগে যে কথাটা জোরে বলল। রিয়া অভ্রকে বলল, অভ্র ভাইয়া, আপনি বাইক এনে দেন, ও পাগল হয়ে গেছে, ও এখন কারোর কথা শুনবে না, যা ভালো লাগবে সেটাই করবে। আমি ওকে চিনি, ওকে এখন ওর মতো থাকতে দিন। অভ্র আর কিছু বলল না, তাড়াতাড়ি বাড়ির দিকে আসতে থাকে। কয়েক মিনিট পর আবিরের বাইক এনে দাঁড়ায় অভ্র। আবির রুমাল বের করে হাতে বেঁধে নিল। কোনো কথা না বলে বাইক স্টার্ট দিল ও।
আবির বাইক চালাতে থাকে। পিছনে ওরা চারজন আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির বাইক চালাচ্ছে, ঝুম বৃষ্টি হচ্ছে। আবির বাইকের সাথে থাকা মিউজিক সিস্টেম অন করে দিল। গান বাজছে। রাশিয়ান শিল্পী রৌফ এবং ফাইকের নেভার লাই গানটা বাজছে। নেভার লাই অ্যাওয়ে অ্যান্ড অন আ হাই। এই আবির বাইকে স্পিড তুলতে থাকে। উদ্দেশ্য সেই ব্রিজের উপরে যাওয়া যেখানে রিধি প্রথম দিন গান গেয়েছিল, আর আবির গিটার বাজিয়েছিল সেই গানের তালে। ব্রিজ বললে ভুল হবে। বিশাল বড় বাঁওড়ের মাঝে গোল করে একটি ছাদ বানানো হয়েছে পানির উপরে, যা দেখলে পিকনিক কর্নার মনে হবে। কিছু সময় পর আবির সেখানে এসে পৌঁছায়। আবির বাইক রেখে রেলিং এর উপর যেয়ে বসল। হাত থেকে রুমাল খুলল ও। কাটা স্থানের দিকে তাকিয়ে আছে আবির। মুচকি হাসল ও। কাটা স্থানটা খুব জ্বলছে। আবির ডান হাত দিয়ে ঝালের গুঁড়ো সরানোর চেষ্টা করে, কিন্তু অনেক বেশি ব্যথা লাগায় সে আপাতত কিছুই করল না। সে বসা থেকে উঠে দাঁড়ালো। কোনায় যেয়ে রেলিং এর উপর দাঁড়ালো আবির। পানির দিকে তাকিয়ে আছে ও। বৃষ্টির বড় বড় ফোঁটা যখন পানিতে পড়ে তখন কাটেনি। সে আপনার সামনে নিজের ব্যর্থতা প্রকাশের জন্য এমন করছে, কিন্তু আপনি সেই কাটার উপরেই ঝালের গুঁড়া ঢেলে দিলেন। এতটা নিষ্ঠুর হয়ে গেলেন আপনি। সে ওইভাবেই চলে গেছে বাইক নিয়ে কোথাও। ভাইয়াকে আমি এভাবে শেষ হতে দেখতে পাচ্ছি না আপু। প্লিজ আপনাকে অনুরোধ করছি, ভাইয়ার পাশে দাঁড়ান একটু প্লিজ। দেখো রিয়া, তোমার ভাইয়া যা করছে সবটাই ওর নিজের প্ল্যান। একটা মেয়েকে পটাতে তোমার ভাইয়ার মতো ছেলেরা কি না করে। তোমার ভাইয়া তো এমনিতেই মেয়ে পটাতে ওস্তাদ। এখন কোনো ট্রিক্স কাজ করছে না, তাই পাগলামির সিদ্ধান্ত নিয়েছে। আমাকে বলতে এসো না কিছু। তোমার ভাইয়ার মুখটাও দেখতে ইচ্ছে করে না আমার। প্লিজ কখনো তোমার ভাইয়ার কথা বলবে না আমাকে। দিয়ে ও পরিচিত রাস্তার দিকে এগিয়ে আসতে থাকে। কিছু দূর যেই আবিরের চোখ যেন অন্ধকার হয়ে আসতে থাকে। মাথায় প্রচন্ড যন্ত্রণা হতে থাকে। সে এসবকে পাত্তা না দিয়ে বাইকের স্পিড বাড়াতে থাকে। পাকা রাস্তায় পানি জমে থাকায় আর সামনে থেকে আরো একটি বাইক আসায় আবির সামনের ব্রেক চেপে ধরল, অথচ বাইকটা অনেক দূরে। আবিরের মনে হচ্ছে সে সামনের বাইকে ধাক্কা দেবে যদি ব্রেক না করে। বাইকের চাকা পানির মধ্যে থাকায় আর ব্রেক করাতে স্লিপ কাটতে থাকে। প্রথমে আবির বাইকটাকে হালকাভাবে কন্ট্রোল করলেও পরে সামনের চাকা জোরে ঘুরে যায়। আবির রাস্তার উপর ধপ করে পড়ে গেল। বাইকটা আরো পিছলিয়ে দূরে যেতে থাকে। আবির রাস্তার একপাশে পড়লেও বাইকের গতির জন্য বাইক তখনও যেতে থাকে। আবির ওঠার চেষ্টা করলো, কিন্তু সে নিচে তাকিয়ে দেখে মাথা ফেটে রক্ত বের হচ্ছে, আর রক্তগুলো রাস্তায় জমা পানির সাথে মিশে যাচ্ছে। ঝুম বৃষ্টির সাথে লাল তাজা রক্ত যেন আবিরকে দুর্বল করে দিয়েছে। আবির হামাগুড়ি দিয়ে যাওয়ার চেষ্টাও করলো, কিন্তু ওর আর শক্তি নেই। সবকিছু কেমন অন্ধকার হতে থাকে। চোখে বেশ জোরেই ঘুম এসে কড়া নাড়া শুরু করে দিয়েছে। চারপাশে কাউকে দেখতে পাচ্ছে না আবির। যে বাইকটা আসছিল সেটা আসলে আবিরের ভ্রম ছিল। আবির পানির মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়ে রাস্তায়। ওর আর কিছু মনে নেই। তারপর অভ্ররা আর নীরব ও আশরাফ সাহেব গাড়ি নিয়ে এগিয়ে আসছে আবিরের দিকে। আবিরের গাড়ি দূর থেকেই পড়ে থাকতে দেখেছে ওরা। তাড়াতাড়ি গাড়ির কাছে আসলো ওরা। সামনে তাকিয়ে দেখে আবির পড়ে আছে। ওরা দৌড়ে আসলো আবিরের কাছে। কয়েকজন ডাকাডাকি করলো আবিরকে, কিন্তু আবির গভীর ঘুমে আচ্ছন্ন। আবির চোখ খুলে তাকায়। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। পাশে অভ্র, ওর মামা আশরাফ সাহেব আর তানজিমদের দেখলো। আবিরকে ওরা সবাই বিকেলে হসপিটালে এনেছে। হাতে ব্যান্ডেজ, মাথায়ও ব্যান্ডেজ করা। হাত ভাঙেনি, কাটা দাগ থেকে রক্ত বের হচ্ছিল, তাই ব্যান্ডেজ করে দিয়েছে। মাথায় ভালো মতো চোট পেলেও আবির সুস্থ আছে। এখন কেমন আছিস আবির? ভালো। ঠিক আছিস তো তুই? মামা ঠিক আছি। কেন করছিস এমন পাগলামি? শোন, পাগলামি তার জন্যই করা দরকার যে তোর পাগলামির মূল্য দেবে। সহজে পাওয়া আর কেড়ে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য মামা। আমি হসপিটালে থাকবো না, বাসায় নিয়ে চলো। আচ্ছা, তাহলে আপনারা আবেগে নিয়ে যান, আমাদের একটু কাজ আছে, সেটা করে আমরা আসছি। অভ্র কথাটা বলে কেবিন থেকে বের হলো। ওর সাথে তানজিম আর অভ্ররাও আছে। নীলিমা বেগম ওদেরকে ফোন দিয়েছে, তাই তাড়াতাড়ি বের হয়ে চলে যায় ওরা। এদিকে আবিরকে নিয়ে নীরব মামারা বাড়িতে আসলো। আবিরকে দেখে ওর বাবা রাহুল সাহেব করুণ দৃষ্টিতে তাকালো।
আশরাফ সাহেব বাড়িতে ফোন করে আগেই সবকিছু বলেছিল, কিন্তু কাউকে আসতে দেয়নি হাসপাতালে। রিয়া আবিরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া তুই ঢাকাতে ফিরে চল, এখানে থাকলে তুই ভালো থাকবি না রে। আবির রিধির দিকে তাকালো। বাড়ির সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে চারপাশে। বড় মামি, ছোট মামি সবাই আসলো আবিরের কাছে। ওদের সবার চোখে পানি। আবিরকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। আবির বলল, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, আর এত তাড়াতাড়ি আমি যাচ্ছি না। আমি চলে গেলে একজন অনেক বেশি খুশি হলেও আমি তাকে না নিয়ে যাব না এখান থেকে। কথাগুলো রিধির দিকে তাকিয়ে বলল আবির। রিধি আবিরের দিকে তাকিয়ে চলে যায় সেখান থেকে। আবির মনে মনে হাসল। রিধি, তুমি যতই আমাকে এড়িয়ে যাও না কেন, আমি ঠিকই তোমার করে নিব। আবির এখন কেমন আছে? নীলিমা বেগমের কথা শুনে অভ্ররা সামনে তাকালো। একজন সুন্দরী মডার্ন টাইপ মহিলা তিনজনের সামনে এসে দাঁড়িয়েছে। ওরা গ্রামে প্রবেশের রাস্তায় দাঁড়িয়ে আছে। নীলিমা বেগম গাড়ি নিয়ে আসলো ওদের সামনে। আবিরের কাছ থেকে নীলিমা বেগম অনেক আগেই তিনজনের ছবি দেখেছিল, তাই চিনতে ভুল হয়নি। কিন্তু ওরা নীলিমা বেগমকে চেনে না। তবে মহিলার মুখে আবিরের নাম শুনে বুঝে যায় এটাই আবিরের মা। জি আন্টি, ও এখন ভালো আছে। গাড়িতে উঠে বসো আর সোজা তোমাদের এমপি সোহেল আহমেদের বাড়ি চলো। মানে ওখানে কেন? তোমাদের থেকেই তো শুনেছি আবির ওনার মেয়ের সাথে ফ্লার্ট করছে, তাই ওনার সাথে একটু দেখা করা দরকার। কিন্তু উনি তো আপনার ভাইয়ের শত্রু। শাট আপ! আমি এখানে ভাইয়ের জন্য আসিনি, এসেছি আবিরের জন্য। তাই আগে আমার ছেলের ভালোটা দেখতে হবে। আমি জানি এখন ওকে সরাসরি বললে আসবে না, তাই একটু অন্যভাবে ট্রাই করছি। তোমাদের আসতে বলেছি কারণ আমার কাছে তোমাদের দরকার পড়বে। ওরা তিনজন কোনো কথা বলল না। নীরব, রাহুল, আশরাফ আর আবির চেয়েছিল নীলিমা বেগম যেন এখন গ্রামে না আসে। আবিরের কাজে উনি সম্মতি দেবেন না, আর কাউকে তিনি সাপোর্টও করবেন না, বরং আরো ঝামেলা হবে। তাই আবিরের সবকিছু নীলিমা অবধি পৌঁছাতে দেয়নি। কিন্তু অভ্ররা ঠিকই নীলিমা বেগমকে ডেকেছে। এটা সোহেল আমাদের বাড়ি। অভ্রের কথা শুনে ড্রাইভার গাড়ি ব্রেক করলো। নীলিমা ওদের সবাইকে ওনার পিছনে আসতে বলল। নীলিমা বেগম সোহেল আহমেদের বাড়িতে প্রবেশ করলেন। সোহেল আহমেদ সোফায় বসে চা খাচ্ছেন। নীলিমাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালেন। আরে নীলিমা জি, সেই ছোটবেলার নীলিমা আজ আমার সামনে এসেছে। বলেছিলাম না একদিন তুমি আমার কাছে আসবে। আমি ছোটবেলাকার ঘটনা বর্ণনা করতে আসিনি মিস্টার সোহেল সাহেব, আর সেসব মনেও করতে চাই না। ওকে, নেভার মাইন্ড। প্লিজ বসো। আমি তো ভাবতেই পারছি না দেশের একজন বিজনেস আইকন আমার মতো গরিবের বাড়িতে কেন। যখন প্রয়োজন পড়ে মানুষ তখন বাঘের সামনে দিয়ে কাঠও কুড়িয়ে আনতে পারে। ঠিক। তা আমার কাছে কি প্রয়োজন? নীলিমা বেগমের সামনে চা এনে রাখা হলো। পাশের সোফাতে অভ্ররা বসেছে। এখন ওরাও একটু একটু আন্দাজ করতে পেরেছে আবিরের আম্মুকে হয়তো ডাকা ঠিক হয়নি, কারণ বেশ বড় রকমের ঝামেলা হতে যাচ্ছে। কিন্তু এখন আর এসব ভেবে লাভ নেই। নীলিমা বেগম বলল, আমি ভনিতা পছন্দ করি না। তোমার সাথে এত বছর পর দেখা করে নিশ্চয় ছোট কিছু বলার জন্য আসেনি। সেটা তো বুঝতেই পেরেছি। আমি এখানে বিজনেসের আলাপ করতেও আসিনি। বিজনেস নিয়ে কথা বললে তো আমার পাশে অনেক সিকিউরিটি আর আমার অফিসের অনেক লোকও থাকতো, কিন্তু এখানে তোমার গ্রামের ছেলেগুলো আছে, সাথে সাধারণভাবেই এসেছি আমি। বলো কি জন্য এসেছো? বিজনেস করবে না তো আমিও জানি। তোমার মেয়ে জেরিনের সাথে আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। নীলিমা বেগমের কথা শুনে চারজন লোক বসা থেকে চমকে উঠে দাঁড়ালো। অভ্র, তানজিম আর নিশাত এতক্ষণে যে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই শুরু হয়ে গেছে। ওরা চেয়েছিল আবির ওর মাকে দেখে হয়তো বর্তমানের যে অবস্থা সেখান থেকে বের হতে পারবে, এজন্য ওর মাকে ডেকেছিল ওরা। কিন্তু তিনি এসে এভাবে মাইন্ড গেম খেলবে ভাবতেই পারেনি। আবিরকে বোঝানো দূরের কথা, উল্টে ঝামেলাতে ফেলে দিল। সোহেল সাহেব অবাক হয়ে তাকালো নীলিমা বেগমের দিকে। ছোটবেলায় কতই না কাছে আসার চেষ্টা ছিল সোহেলের, কিন্তু সেই চেষ্টা বারবার ব্যর্থতায় রূপ নিয়েছে। নীলিমা যেমন রাগী ছিল, তেমনি কোনো ছেলে নীলিমাকে কিছু বললেই সেখানেই নীলিমা মারামারি শুরু করত। অনেক ছেলে তাকে ভয় পেত, কিন্তু সোহেল ছিল ব্যতিক্রম। সে যাই হোক, সোহেল অবাক হয়ে বলল, আমি কি স্বপ্ন দেখছি?
আমার মেয়ে জেরিনের সাথে তোমার ছেলের বিয়ের প্রস্তাবটা কি স্বপ্নে হলো? সোহেল, ভালো করেই জানো আমার এক কথা বারবার বলতে ভালো লাগে না। জেরিনের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? রাজি না মানে? তোমার ছেলের সাথে আমি কেন? দেশের সব বড় বড় পর্যায়ের মানুষদের তার মেয়েকে তোমার ছেলের সাথে বিয়ে দিতে প্রস্তুত। বিয়েটা খুব তাড়াতাড়ি হবে। হা হা হা। কিন্তু জেরিনের থেকে একটু শুনে তো নি। সোহেল আহমেদ ওনার মেয়ে জেরিনকে ডাকলো। জেরিন উপর থেকে নিচে আসতে থাকে। নীলিমা বেগমকে জেরিন চেনে না। সোহেলের পাশে এসে বসলো জেরিন। ডাকলে কেন আব্বু? এ হলো নীলিমা, আমার ছোটবেলার বান্ধবী। ওর ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। কি? কিন্তু আমি তো একজনকে পছন্দ করি, ভালোবাসি। কি বলিস তুই? কে সে ছেলে? ওই যে নীরব সাহেবের জমিতে পিলার দিতে গিয়েছিলাম, একটা ছেলে বাধা দিয়েছিল। আবির ওর নাম। নীরব সাহেবের ভাগ্নে হয়, ঢাকা থেকে এসেছে। গাধি, ওটা আমার ছেলে। কি? আবির তোমার ছেলে? ও আমারই ছেলে। ওর সাথে জেরিনকে বিয়ে দিতে চাই। তোমাদের কোনো দ্বিমত আছে? না না, আমাদের কোনো দ্বিমত নেই। গুড। আমি বিজনেস আর আত্মীয়তা এক করি না, কিন্তু দুই জায়গাতেই না শুনতে অভ্যস্ত নই আমি। চলো এবার আমার সাথে নীরব সাহেবের বাড়িতে আবিরকে আনতে হবে। নীলিমা বেগম কথাটা বলে উঠে দাঁড়ালেন। সোহেল নীলিমাকে খুব ভালো করেই চেনে। নীলিমাকে ম্যাগাজিন কিংবা পত্রিকাতে প্রায় সময় দেখা যায়। নীলিমার মাথায় আইডি সবসময় ঘুরে থাকে। নীলিমা যা করে ভেবেই করে। এই অবধি নীলিমা কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। এজন্য সোহেল নীলিমার প্রতি একটু বেশি উইক। নীলিমা দরজার দিকে এগিয়ে যায়। সোহেল বলল, নীলি, তুমি এখনো সেই আগের মতোই সুন্দরী আছো। তুমি এখনো সে আগের মতনই বেয়াদব আছো। সোহেল মুচকি হাসল। নীলিমা বাইরে বের হয়। দুটো গাড়ি নীরব সাহেবের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। অভ্র, তানজিম আর নিশাত বোকার মতো শুধু সব দেখছে। এখন ওদের কিছুই করার নেই। নিশাত আস্তে গলায় বলল, কি ভাবছিস এখন? আবিরের থেকে শুনেই আন্টিকে আসার কথা বলতে পারতাম, কিন্তু এখন আবিরের জন্য আর কিছুই করতে পারছি না। তিশার সাথে যদি আন্টি বিয়ের কথা বলতো সেটা মেনে নিতে পারতাম, কিন্তু এভাবে জেরিনের সাথে। দোষটা সব আমাদের। আন্টিকে কিছু না বললেও হতো। এই চুপ থাক, যা হয়েছে এখন ফেরাতে পারবো না। আবিরকেই সব সামলাতে হবে। তোমরা ফিসফিস করে কি বলছো? ফিসফিসানি আমার একদম পছন্দ নয়। না মানে আন্টি, আবির মৎসারের বিয়ে ঠিক করে ফেলেন তো। ভাবছি আবির যদি আবার নাজুক করে দেয়। আবির জেদি, আমি জানি, কিন্তু সে কখনো তার মায়ের সিদ্ধান্তের বাইরে যায়নি। আদর কম দিলেও সে আমাকে সম্মান করে অনেক। নীলিমা কথা বলে ফোন বের করলো। আশরাফ সাহেবের নাম্বারে ফোন দিল তিনি। একবার রিং হতেই ওপাশ থেকে আশরাফ সাহেব রিসিভ করলেন। কি ব্যাপার বেয়ান সাহেবা, আজ নিজেই ফোন দিলে যে? কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। বলেছিলাম না রিধির সাথে আবিরকে বিয়ে দেব না, সেটাই করব আমি। তাই নাকি? কিন্তু আবির তো রিধির নেশার পাগল হয়ে যাচ্ছে। আবিরকে সামলাবে কি করে? তাকে আমি নয়, সামলানোর জন্য একজন আছে, আর সে আবিরকে অনেক ভালোবাসে। রিধি ছাড়া আবিরকে কেউ আর ভালোবাসবে না। আচ্ছা রাখি তাহলে, দেখা যাক কি হয়। নীলিমা ফোন কেটে দিল। আশরাফ সাহেব অবাক হয়, কারণ নীলিমার কণ্ঠে আজ নতুন কিছু শুনতে পেয়েছে, কিন্তু সেসব কি তিনি বুঝতে পারছেন না। নীরব সাহেব সহ বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে। আবির নিজের বিছানায় যেয়ে শুয়ে পড়েছে অনেকক্ষণ হলো। কেমন যেন অস্বস্তি লাগছে আবিরের। বারবার রিধিকে সে অনুভব করছে। গায়ে প্রচন্ড জ্বর, মাথার ব্যথায় যেন সে চারপাশ ঘোলাটে দেখছে। রিধি আবিরের রুমে আসলো। আবির রিধিকে দেখে শোয়া থেকে উঠতে থাকে। রিধি বলল, ওঠার দরকার নেই। আচ্ছা কেন এমন করছেন? কি চান আপনি? আমাকে কষ্ট দিতে? আপনার পায়ে পড়ে বলছি, আমার থেকে দূরে থাকুন, খুশি হবেন। কেন এমন করে কি মজা পাচ্ছেন? আমাকে একটু শান্তিতে কেন থাকতে দিচ্ছেন না? আর কত অভিনয় দেখাবেন আপনার? আমি না আপনাকে যত দেখছি ততটাই বিরক্ত হচ্ছি। এই সহজ কথাটা কেন বুঝতে পারছেন না? আপনি কি পাগল? আরে পাগলেরাও তো ক্ষুধা লাগলে নিজের ভালোটা বুঝে খেতে যায়, আর আপনি কি শুরু করেছেন?
না খেয়ে থাকছেন, সিগারেট খাচ্ছেন, ঘুমাচ্ছেন না, এসব কি কি প্রমাণ করতে চাইছেন? ভাবছেন এসবের পিছনে আপনার অভিনয়টা কেউ বুঝতে পারবে না? এত নিচে নামতে পারে আপনার মতো ছেলেরা একটু ভালোবাসার বাজিতে জেতার জন্য? আপনাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আপনাকে কুকুর, কুত্তা, বেয়াদব, ছ্যাঁচড়া এসব বললেও তাদেরকে অপমান করা হবে। অনেক ছেলে দেখেছি, কিন্তু আপনার মতো জঘন্য ছেলে কোনোদিন দেখিনি। প্লিজ আপনি আমার পিছু ছেড়ে দিন, আমি আর নিতে পারছি না। রিধি কথাগুলো আবিরের দিকে তাকিয়ে বলল। আবিরের দুই চোখের কণা বেয়ে পানি নিচে গড়িয়ে পড়ছে। রিধি কথাগুলো বলে চলে যাচ্ছিল। আবির ডাক দেয়, রিধি, ভেবেছিলাম আমার অসুস্থতায় তুমি হয়তো ব্যথিত হয়েছ। ভেবেছিলাম তুমি আসবে আর বলবে, আবির নিজেকে আর কষ্ট দিও না, আমি আছি তোমার পাশে। ভেবেছিলাম আমার হাত ধরে বলবে, সরি, আর কখনো তোমাকে অ্যাভয়েড করব না। কিন্তু না রিধি, আমার সব ভাবনাগুলো ভুল। তোমাকে নিয়ে বোনা স্বপ্নগুলো, তোমার অপমান যতটা না নষ্ট হওয়ার কথা, মজার ব্যাপার হলো তুমি আমাকে গালি দিলেও স্বপ্নগুলো আরো বেশি প্রখর হচ্ছে। রিধি, তোমার পায়ে পড়ি, প্লিজ আর কষ্ট দিও না। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে ভালো থাকতে চাই। তুমি আমার কাছে আকাশের মাঝে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। হারামি, তোর নাটক বন্ধ কর। এসেছিলাম ভালোভাবে তোকে বোঝাতে, কিন্তু না, কিন্তু তুই তো শালা ভালোভাবে বুঝবি না। তোর সাথে কথা বলাটাই আমার ভুল, মর তুই। রিধি কথাগুলো বলে চলে গেল। আবির জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। ঠিক তখনই নিচ থেকে কলিং বেলের শব্দ শুনতে পেল আবির। শুধু আবির নয়, বাড়ির সবাই শুনতে পেল। নীরব সাহেব বললেন, এই অসময়ে আবার কে এলো? নীরব সাহেব হেঁটে দরজা খুললেন। দরজার ওপাশে তাকিয়ে দেখল সোহেল আহমেদ দাঁড়িয়ে আছে। পাশে ওনার মেয়ে জেরিন, আর পিছনে দাঁড়িয়ে আছে অভ্র, তানজিম আর নিশাদ। নীরব সাহেব বলল, কি ব্যাপার অভ্র, এনারা এখানে কেন? কেমন আছেন নীরব সাহেব? ভেতরে আসতে বলবেন না? ভালো, কেন এসেছেন এখানে? একটা বিশেষ প্রস্তাব নিয়ে। বিশেষ প্রস্তাব? সেটা আবার কি? আমার মেয়ে জেরিনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। অভ্র, ওনাদেরকে তুই এসব কথা বলানোর জন্য এখানে এনেছিস? ওরা কেউ বলেনি, ভেতরে গিয়ে কথা বলি। আশারাফ, ভিতরে নিয়ে আয় ওদের। দেখুন, আপনি ভালো করেই জানেন আমাদের বাড়িতে বিয়ে দেওয়ার মতো কোনো ছেলে নাই। সো আপনারা বিশেষ অতিথিকে ডাকুন, কি জন্য এসেছেন সেটা শর্টপট বলে যান। কই আমার বিশেষ অতিথি? আসো ভেতরে। সোহেল কথা বলে সামনে থেকে সরে যায়। সোহেলের দৃষ্টি অনুসরণ করে সবাই সেদিকে তাকালো। চমকে ওঠে সবাই। আশরাফ সাহেব অবাক হয়ে তাকিয়ে আছে। নীরব সাহেব কোনো কথা বলতে পারছে না, কারণ বাইরে যে দাঁড়িয়ে আছে সে হলো নীলিমা, নীরবের বোন। নীলিমা বেগম এগিয়ে আসতে থাকে। সবাই ওনার দিকে তাকিয়ে আছে। সোহেলের সাথে তিনি ভিতরে প্রবেশ করলেন। রাহুল সাহেব নীলিমাকে দেখে আরো বেশি অবাক হয়েছে, কারণ নীলিমাকে তিনি এখানে আসার কথা কল্পনাতেও নেয়নি। আর এমন সময় আসলো আবির অনেক অসুস্থ, খারাপ কিছু ঘটতে যাচ্ছে এবার। তুমি এখানে? আমি নিজের ছেলেকে নিতে এসেছি। নীলি আপা, তুমি এখানে? ভাবি, আমি এখানে। আমার ছেলে কোথায়? ও কোনো কষ্ট পাচ্ছে না তো? নীলিমা, তুমি এসেছো? আবিরের বড় মামি এগিয়ে আসলো। সবার চোখে মুখে অবাকের প্রভাব লেগে আছে। বাচ্চারা ওনাকে দেখেনি এর আগে। তারপর নীলিমাকে হঠাৎ তার নিজের ভাইয়ের বাড়িতে দেখে অবাক হলো সবাই। নীলিমাকে ঘিরে দেখতে থাকে। সবচাইতে বেশি অবাক হয়েছে তিনজন মানুষ, নীরব সাহেব, রাহুল সাহেব আর আশরাফ সাহেব। কারণ নীলিমা হুট করে গ্রামে আসবে কখনো ভাবতেও পারেনি কেউ। রিয়া এসে ওর আম্মুকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আম্মু, এখান থেকে নিয়ে চলো। ভাইয়া। রিয়া, শোন তো মা,
রাহুল সাহেব রিয়াকে কথাগুলো বলতে দিল না। নীলিমা জানেও না আবির অ্যাক্সিডেন্ট করেছে। আবিরের বড় মামি বলল, কেউ এখান থেকে কোথাও যাবে না। নীলিয়াপা তার ভাইয়ের মেয়ের বিয়ে দিয়ে যাবে। ভাবি, বিয়ে তো দিতেই যাব, তবে শুধু নীরবের নয়, আবিরেরও। আবিরের বিয়ে মানে? কই আমার ছেলে, ওর বিয়ে দেব গ্রামে। নীলিমার আগমনে যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে আবিরের বিয়ের কথা শুনে। আবিরের বড় মামি নীলিমাকে নিয়ে সোফায় বসালেন। নীরব, আশরাফ আর রাহুল সাহেব তিনজনের মুখের দিকে তাকিয়ে আছে। আবিরের বড় মামি বলল, ও বুঝেছি, আমাদের দিদির সাথে আবিরের বিয়ে দেওয়ার কথা বলছো, তাই না? কিন্তু সমস্যা হলো রিদি আবিরকে এখন একটু এড়িয়ে চলছে। ভাবি, আমি রিধির কথা তো বলিনি। আর রিধি কে যে আবিরকে এড়িয়ে চলছে? আমার ছেলে রিধির সাথে এমনিতেও দেব না, রিধি চাইলেও না, আবির চাইলেও না। নীলি, তুমি হঠাৎ করে এসে কি সব বলছো? কিছুই বুঝতে পারছি না। আমি বলছি ভাই সাহেব, ব্যাপারটা কি? আমার মেয়ে জেরিনের সাথে আপনার ছেলে আবিরের বিয়ের কথা হচ্ছে এখন। নিশ্চয়ই সবাই এবার পুরো বিষয়টা বুঝতে পারছেন। আবির আর জেরিনের বিয়ে হবে খুব শীঘ্রই। এটা কোনো অফিস বা তোমার বাড়ি না, যা ইচ্ছে বলবে। আমার ভাগ্নেকে তোমার মেয়ের সাথে বিয়ে দিব না কোনোদিনও। আমার ছেলেও, সিদ্ধান্তও আমার। আবির কার সাথে বিয়ে করবে আর কার সাথে করবে না, সিদ্ধান্তও আমার। কি হচ্ছে এসব? ভাই তো ঠিক বলেছে। তাছাড়া সবার পছন্দের ব্যাপার আছে। জেরিন যেমন মেয়ে, তেমন আমাদের কারো পছন্দ না। জেরিন সুন্দরী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট জেরিন বউ হতে পারবে না আবিরের। আমি কারণ না বা হ্যাঁ সারার জন্য আসেনি, আমি শুধু এটাই বলতে এসেছি আর আবিরকে নিয়ে যেতে এসেছি। আবির আর জেরিনের বিয়ে হবে, ব্যাস। কেন এমন জিদ করছো তুমি? কারো পছন্দের কথা বাদ দিলেও আবিরের তো পছন্দের ব্যাপার আছে, তাই নয় কি? সবাই চুপ করো। আমি আবিরকে নিয়ে যাব আর জেরিনের সাথে বিয়ে দেব। আম্মু, আমি রিদিকে ভালোবাসি। সবাই সিঁড়ির দিকে তাকালো, দেখে আবির এসে দাঁড়িয়েছে। ওর মাথায় ব্যান্ডেজ, রক্ত লেগে আছে, হাতেও ব্যান্ডেজ করা, মুখটা শুকনো, চোখ লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো। বোঝা যাচ্ছে আবির ঠিকমতো খায়নি, নিজের খেয়ালও নেয়নি। নীলিমা আবিরকে দেখে দৌড়ে যায়। আবির, কেমন আছো তুমি? ভালো নেই তুমি? গায়ে জ্বর, মাথায় ব্যান্ডেজ কেন? হাতে কি হয়েছে তোমার? তোমার ছেলে সবসময় ভালো থাকে আম্মু, ঠিক আছে। তুমি এখানে কখন এসেছো? আমাকে জানাওনি কেন? সব বলবো, আগে তুমি এখান থেকে চলো, ডাক্তারের কাছে চলো। তোমার মামা তোমাকে ঠিকভাবে খেতে দেয়নি, তাই না? এখানে এই জন্যই পাঠাতে চাইনি। চেহারার কি খাল করেছিস, একবার দেখেছিস? কেউ তোমাকে এ বাড়িতে আপন ভাবে না, না মামাও না, তোমার মামিও না। আম্মু, সবাই আমাকে ভালোবাসে, শুধু একজন বাদে। তবে টেনশন নেই, সেও আমাকে ভালোবাসবে। আর আমি মামা বাড়ি ছেড়ে কোথাও যাব না। কিসের মামা? আমার কোনো ভাই নেই। আবির, তুমি চলো, তোমার মা কষ্ট পাচ্ছে, দেখছো না? ও, তোমাকে তো বলাই হয়নি, তুমি অনেক বড় হয়ে গেছো। দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে গেছে তোমার। মেয়েও দেখেছি তোমার জন্য। কে সে? ওই যে জেরিন। আবির অবাক দৃষ্টিতে তাকালো জেরিনের দিকে। জেরিন এগিয়ে আসে আবিরের দিকে। আবির জেরিনের থেকে চোখ সরিয়ে বলল, আমি জেরিনকে বিয়ে করব না আম্মু। আমি রিদিকে ভালোবাসি। রিদিকে না পেলে নিজেকে শেষ করে দেব। আবির, মায়ের মুখের উপর না বলতে নেই। আম্মু, রিদিও আমাকে ভালোবাসবে। তুমি প্লিজ জেরিনকে বোঝাও। তাই নাকি? আচ্ছা, রিদি যদি তোমাকে ভালোবাসে বা এখন সেটা স্বীকার করে, তবে আমি জেরিনকে নিয়ে চলে যাব। আবির রিধির সামনে আসলো। কাঁপা কাঁপা হাতে রিধির হাত ধরলো আবির। রিধি একবার জেরিনের দিকে তাকায়, আরেকবার নীলিমা বেগমের দিকে তাকায়। রিধি জানতো না নীলিমা বেগম আবিরের মা। নীলিমা রিধির দিকে তাকালো। আশরাফ আর নীলিমা একদিন নদীর পাড়ে বসে ভাবছিল অনেক কথা। নীলিমা বলছিল, আশরাফ, দেখে নিও, আমাদের মেয়ে পুতুলের মতোই দেখতে হবে, মিষ্টি। রিধি নাম রাখবো ওর। নীলিমা অবাক হয়, কারণ রিধি আসলেই পুতুলের মতোই সুন্দর হয়েছে। নামও নীলিমার দেওয়া রিধি। কিন্তু বাচ্চারা এসব কিছুই জানে না। তুমি তাহলে রিধি? তো বলো, আমার ছেলেকে তুমি ভালোবাসো? কারো দিকে না তাকিয়ে তোমার মনের কথাটা বলো।
রিধি চুপ থাকে। নীলিমা বেগম আবিরকে চুপচাপ থাকতে বলল ইশারায়। আবির রিধির হাত ধরে আছে। রিধিকে আবার বলল নীলিমা, বলো আবিরকে ভালোবাসো? আজ সিদ্ধান্ত তোমার। রিধি নীলিমার দিকে তাকালো। পাশে জেরিন দাঁড়িয়ে। জেরিন রিধির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। রিধি আবিরের মুখের দিকে তাকালো। রিধি কল্পনাতে তিশা, চৈতি, সুপ্তি, মিম, জ্যোতি, মিথি সবার কথা ভাবতে লাগলো। মনে মনে বলল, আবির আমাকে ভালোবাসে না, সে একজন ফ্রড, নাটকবাজ। আই হেট হিম। কথাগুলো ভাবতে ভাবতে রিধি জোরে ঝাঁকি দিয়ে আবিরের থেকে হাত ছাড়িয়ে নেয়। আবির অবাক হয়ে তাকালো রিধির দিকে। শুধু আবির নয়, বাড়ির মধ্যে থাকা সবাই রিধির দিকে তাকালো অবাক হয়ে। রিধি জোরে জোরে বলল, আমি আবিরকে ভালোবাসি না। আই হেট হিম, জাস্ট হেট হিম। আবিরের মুখটাও দেখতে চাই না আমি। অসহ্য লাগে আমার, পেন হয়। কেন সবাই বুঝতে পারছে না আমার কথা? আই জাস্ট হেট হিম। কথাগুলো বলে রিধি দৌড়ে চলে যায় সেখান থেকে। নীলিমা বেগম আশরাফ সাহেবের দিকে আট চোখে তাকালো। মুচকি হাসতে থাকে নীলিমা বেগম। এগিয়ে এসে আবিরকে বলল, চলো এবার জেরিনের সাথে তোমাকে বিয়ে দিব। আবির সাথে সাথেই হাঁটু ভাঁজ করে বসলো নীলিমার সামনে। নীলিমাকে অবাক করে দিয়ে আবির বলল, আম্মু, রিদি আমাকে ভালোবাসবে। এখন হয়তো সে আমাকে অনেক হেট করছে, বাট আমি জানি সে আমাকে ভালোবাসবে। আমাকে 7 দিন সময় দাও। 7 দিনের পর আমি রিদির থেকে চলে আসব। প্লিজ আমাকে 7 দিন সময় দাও। আচ্ছা নীলি, আবিরকে 7 দিন সময় দাও, নিজেকে একটু গুছিয়ে নি। এর মধ্যে জেরিনের সাথেও কথা বলে ঠিকঠাক করে নি। আচ্ছা 7 দিন সময় দিলাম তোমাকে। সোহেল তুমি যাও, এটা আমার মায়ের বাড়ি, আমি এখানেই থাকবো এই 7 দিন। ওকে জেরিন, রোজ এসে আবিরকে দেখে যাবি। আয়। সোহেল আহমেদ কথাটা বলে জেরিনকে নিয়ে চলে গেল। এক এক করে সবাই নিজের ঘরের দিকে যেতে থাকে। আবির নিচে বসে তখনও কাঁদছে। নীরব সাহেব নীলিমার দিকে না তাকিয়ে চলে যাচ্ছে। নীলিমা ডাক দিল, নীরব সাহেব, আপনার কোনো সমস্যা নেই তো আমি এখানে থাকবো বলে? আমার মেয়ের বিয়েতে সবাইকে দাওয়াত করা আছে, যে কেউ এসে থাকতে পারে। এখনো সে আগের মতো করেই কথা বলেন? আপনিও আগের মতো আসেন। বাদ দিন, এইসব নিয়ে পরে কথা বলা যাবে। সবাই চলে গেল। নীলিমা বেগম যাওয়ার আগে আবিরের কানের কাছে মুখ এনে বলল, এই প্রথম আমি তোমার চোখে কারোর জন্য রিয়েল লাভ দেখলাম। আবির ফ্লোরে বসে আছে। অভ্র, তানজিম আর নিশাত আসলো আবিরের পাশে। সরি আবির, আন্টিকে আমরাই ডেকেছিলাম, ভেবেছিলাম। জানি আমি কেন ডেকেছিলি, বাদ দে এসব। আমি নানুমনির রুমে যাচ্ছি। আবির 4 তলায় ওর নানুমার রুমে আসলো। দরজা হালকা খোলা। আবির রুমে প্রবেশ করলো। দরজার বাইরে দাঁড়িয়ে আছে অভ্ররা। নানুমা ঘুমাচ্ছে। আবির যে পাশে বসলো। নানুমায়ের কপালে হাত দিয়ে বুলিয়ে দিতে থাকলো। নানুমা না দেখেই বলে উঠল, আবির এসেছিস ভাই? নানুমা। তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন রে? কাঁদছিস তুই? নানুমা, এখানে আমার বন্ধু ছাড়া কেউ নেই। হয়তো ওরাই আমার একটু কথা ভাবে, কিন্তু আমি না সবার কথা ভাবি। তোমার কথা, মামার কথা, সবার কথা। নানুমা, মানুষের এত কষ্ট কেন? ধুর গাধা ছিলে একটা, আমি আছি তো তোর সাথে। আর মানুষের তো কখনো শেষ হওয়ার না কষ্ট, কিন্তু কষ্ট শেষ করতে হয়। একজন বিছানাগত মানুষের কষ্ট হলো সে বিছানা থেকে উঠতে পারে না। তার কষ্ট নিবারণের একটাই কারণ, মৃত্যু। মরে গেলেই সে দুনিয়ার এই কষ্ট থেকে মুক্তি পাবে। সব মানুষের মধ্যে কষ্ট আসে। চলে আসতে যাবে এমন সময় তাকিয়ে দেখে আবির ফুল গাছের দিকে এগিয়ে যাচ্ছে। রিধি বোকার মতো আবিরের হেঁটে যাওয়া দেখছে। গায়ে টি শার্ট আর ট্রাউজার পরা। আবির কখনো গাছে ওঠেনি। কদম ফুল গাছের নিচে দাঁড়িয়ে সে উপরে তাকালো। ফুলগুলো রাতের সময় আর ল্যাম্পপোস্টের বাতির আলোয় অনেক বেশি চমৎকার লাগছে।
আবির ঢিল হাতে নিল, ফুলকে লক্ষ্য করে ছুঁড়তে থাকে। রিধি 3 তলা ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের এমন পাগলামি দেখে হেসে ফেলল। পরক্ষণে নিজেকে বোঝাতে থাকে, কিন্তু আবিরের এমন বাচ্চামি স্বভাব নিয়ে ফুলপাড়া দেখে রিধি না হেসে পারল না। রিধি মনে মনে বলল, ছেলেটা কি গাধা, ঢিল ছুঁড়ে ফুল পাড়া যায়। আবির ভিজে গাছে একবার ওঠার চেষ্টা করে, কিন্তু হাতে অনেক ব্যথা থাকায় কিছু দূর উঠেই ধপাস করে নিচে পড়ে যায়। রিধি এমন পড়া দেখে আর নিজেকে থামিয়ে রাখতে পারল না, একটু শব্দ করে হাসল, কিন্তু আবির অব্দি এই হাসি পৌঁছায়নি। আবির 1 ঘন্টা ধরে ফুল পাড়ার চেষ্টা করলো, কিন্তু কিছুই হয়নি, বরং সে ভিজে আর কাদায় মাখামাখি হয়ে বিশ্রী করে ফেলেছে টি শার্ট। আবির ফিরে আসে। রিধিও ব্যালকনি থেকে চলে এসে ওয়াশরুমে ঢুকলো। কিছু সময় ধরে রিধি নিজেকে ওয়াশরুমের আয়নাতে দেখতে থাকে, মনে মনে বলতে থাকে, আচ্ছা আমি যা করছি আদেও কি ঠিক হচ্ছে? হতে পারে আবির আমাকে সত্যিই ভালোবাসে। না না, ও ভালোবাসে না, সব ভালোবাসার মাইন্ড গেম। রিধি শুকনো ড্রেস পরে রুমে আসলো, বিছানা ঠিক করে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই ও রুমের দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পেল। রিধি দরজা খুলে দেয়, তাকিয়ে দেখে প্রায় 100-র বেশি কদম ফুল নিয়ে 2 হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে আবির। গায়ে কাদা, কাদায় মুখ ভর্তি হয়ে আছে। অবশ্য কাদাগুলো 2 গালেই বেশি দেখা যাচ্ছে, ব্যান্ডেজে তেমন কাদা লাগেনি। রিধি আবিরের এমন অবস্থা দেখে না হেসে থাকতে পারল না। আবির হা হয়ে রিধির হাসি মুখের দিকে তাকিয়ে আছে। আবিরের গায়ে জ্বর ছিল। রিধির শব্দ করে হাসি দেখে আবিরের কাঁপুনি চলে যায়। জ্বরটাও যেন কোথাও হঠাৎ করে উবে গেছে। আবির মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে রিধির দিকে। রিধির এমন শব্দময় হাসি শুনে বাড়ির অনেকেই ওর রুমের সামনে আসলো। এসে দেখে আবির কতগুলো কদম ফুল বৃষ্টির মধ্যে কাদা মেখে পেরে এনেছে রিধির জন্য। আর রিধি মিস্টার কাদা কুমারকে দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে যেন। আবির বলল, একবার ফুল পাড়তে গিয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়ে চলে আসি। আসার সময় মই টের পাই, ময়ের সাহায্যে গাছে উঠে ফুল পাড়ি। নামার সময় পড়ে যেয়ে কাদা লেগেছে, তুমি বলছো তাই এনেছি। আর ইউ ম্যাড? আমি বললাম বলে কি আনতে হবে? আমি তো মজা করে বলছিলাম। তোমার বলাটা মজা হলেও আমি ফুল এনেছি, এটা সিরিয়াস। ফুল বাড়িয়ে ভালোবাসি বলতে আসিনি। আমাকে ঘৃণা করো, অপমান গালি যা খুশি দিতে পারো, শুধু তুমি কি আমার এই 7 দিনের বন্ধু হবে? প্রমিস, 7 দিনের পর তোমার সামনে কখনো আসবো না আমি, প্লিজ। বন্ধু তো হওয়াই যায়। ওকে, ফুলগুলো দিন। রিধি আবিরের থেকে ফুলগুলো নিল। সবাই অবাক হয়েছে। আবিরের পাগলামি দেখে সবাই মনে মনে অনেক কিছু বললেও আবির যে রিধিকে বন্ধু বানিয়ে ফেলেছে এটাই বড় কথা। আবির খুশিতে লাফ দিয়ে ছুটে রুমে চলে যায়। ওর সব অসুস্থতা যেন চলে গেছে। আবির এবার তার ভালোবাসার জন্য প্লে বয়ের সব ট্রিক্স কাজে লাগাবে। এতদিন ফান করে কাজে লাগিয়েছে, এবার থেকে সে ভালোবাসার জন্য কাজে লাগাবে। আবির বুঝতে পারে সকাল হয়েছে। সে চোখ বন্ধ করে শুয়ে আছে। এই প্রথমবার আবিরের খুব সকালে ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভাঙবেই বা না কেন, খুব জোরে যে মাইকে গান বাজছে। সকালের আলো ফুটতেই আবিরের কাজিনেরা আর বন্ধুরা এসে সাউন্ড বক্সে বিয়ে উপলক্ষে গান বাজিয়ে চলেছে। আবির চোখ না খুলে কান পাতল। গান হচ্ছে। আবির কানের উপর বালিশ দিয়ে রাখে। হঠাৎ অনুভব করে ওর পিঠে কে যেন হাত রেখেছে। আবির কল্পনা করে রিধি ওর পাশে এসে বসেছে। আবির চোখ না খুলেই রিধি বলে ডাকলো, কিন্তু কেউ কোনো কথা বলল না। আবির বালিশ সরিয়ে চোখ খুলে তাকালো, দেখে নীলিমা বেগম বসে আছে আবিরের পাশে। আবির তাড়াতাড়ি ওর মায়ের কোলে মাথা রাখলো। নীলিমা বেগম চুলগুলো আলতো করে ধরে বলতে থাকে, তুমি রিধিকে অনেক ভালোবাসো তাই না? আম্মু, মানুষ দুটো কারণে প্রেমে পড়ে, একটা শারীরিক গঠন দেখে, সাথে বাহ্যিক সৌন্দর্য দেখে, আর একটা হলো মানুষের বুদ্ধিমত্তা দেখে, চতুরতা দেখে। তুমি তাহলে রিধির প্রেমে কেন পড়েছো? জানি না মম, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন উইথ মি, বাট এটা জানি আমি রিধিকে ছাড়া অসম্পূর্ণ। আচ্ছা, আজ থেকে তোর দিন শুরু। আই উইশ তুই বা তোর ভালোবাসাটা যেন জিততে পারে। যা, তোর মামার মেয়ের বিয়ে, তোর দায়িত্ব আছে। দেখ গ্রামে কেমন বিয়ে হয়,
আমি তোর নানুমার সাথে দেখা করে আসি। নীলিমা বেগম কথা বলে রুম থেকে বেরিয়ে যায়। আবির বিছানা ছেড়ে উঠল। আজকে অনেকটা সুস্থ লাগছে আবিরের। এই সুস্থতার পিছনে কারণ হলো রিধি। রিধি গত রাতে হেসে কথা বলেছে, এজন্য আবির খুশি। আবির অবাক হয়, মেয়েদেরকে পাত্তা না দেওয়া ছেলে আজ প্রিয় মানুষের হাসি দেখে খুশিতে অসুস্থতা সেরে গেছে। নীলিমা বেগম ওর মায়ের রুমে যেতে থাকে। আবির ওয়াশরুম থেকে বের হলো। আজ ওর মামাতো বোন নীরির বিয়ে। সবাই অনেক ব্যস্ত। এই দিনের জন্যই আবির ঢাকা থেকে গ্রামে এসেছিল। আবির পাঞ্জাবি আর পায়জামা পরে বের হয়, গলাতে একটি ওড়না পেঁচানো। উঠানে যে দেখে সবাই রং মাখামাখি করছে। রিধিকে পিছন থেকে তিশার রং মাখিয়ে দিয়ে দৌড়ে চলে যায়। আবির রিধিকে দেখে সেদিকে যেতে থাকে। আবির খুব কাছেই চলে যায় রিধির। রিধি হাতে রং নিয়ে ঘুরতেই আবিরের ডান গালে রঙের হাত পড়ে যায়। রিধি কিঞ্চিত আকস্মিকতায় পড়ে যাচ্ছিল। আবির ডান হাত দিয়ে রিধির কোমর জড়িয়ে ধরল। রিধিও আবিরের কাঁধ জড়িয়ে ধরে। দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো পলক ফেলছে না। এ যেন মনে হচ্ছে হিন্দি কোনো রোমান্টিক সিরিয়ালের দৃশ্য। চারপাশে চিৎকার, মিউজিকের শব্দ, কোনোটাই যেন ওদের কানে যাচ্ছে না। অরি আপু আসলো সেখানে। দুজনকে এমন ভাবে দেখে জোরে কাশি দিয়ে উঠল। সরি, আপনাকে দেখিনি। ভালোই তো লাগছিল। দেখুন, আমার কোনো ইচ্ছে নেই আপনার আশেপাশে থাকার। বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। রিধি, তোমার কাছে স্মার্ট দেখানোর কিছুই নেই, কারণ তুমি অলরেডি ফুটে আছো। ওহ প্লিজ, এইসব সস্তার কথা আমাকে বলবেন না তো। আমার প্রচন্ড বিরক্ত লাগে। কাল রাতে ফুল এনে দিয়েছেন, হেসে কথা বলেছি, তার মানে এই নয় যে আপনাকে ভালো লাগতে শুরু করেছে। আপনি সব সময় আমার কাছে বিরক্তিকর। কবে যাবেন আপনি এখান থেকে? আমি গেলে কি তুমি হ্যাপি থাকবে? থাকবো, অনেকটাই হ্যাপি থাকবো। আচ্ছা। আবির মন খারাপ করে সেখান থেকে চলে আসলো। সারা রাত ভেবেছে রিধি হয়তো তাকে একটু হলেও পছন্দ করা শুরু করেছে, কিন্তু ওর ধারণা ভুল। সে রিধির কাছে সবসময় অবহেলিত ছিল, আছে এখনো। মন খারাপের কারণ দূরে সরিয়ে দেয় আবির। সে রিধিকে নিজের করেই নেবে, এজন্য রং হাতে নিয়ে রিধির কাছে যায়। রিধিকে পিছন থেকে ডাকে। রিধি ঘুরতেই রঙের পুরো বাটিটাই রিধির মাথার উপর ঢেলে দেয় আবির। রিধি রাগে চিৎকার দিয়ে দৌড়াতে থাকে। আবির সামনে দৌড়াচ্ছে। রিধি পিছন থেকে বলা শুরু করলো, দাঁড়ান বলছি, আমাকে পিছন থেকে রং লাগানোর সাহস কারো নেই। আপনাকে ধরতে পারলে আপনাকে খুন করব আমি। আমাকে তুমি খুন করতে পারবে না। খুব পারবো। খুন করার জন্য যখন তুমি হাত বাড়িয়ে দিবে, আমি তোমাকে দৌড়ে যেয়ে শক্ত করে জড়িয়ে ধরবো। তখন দেখবা তুমি আমাকে কেমন করে খুন করতে পারো। আবারও স্মার্টনেস দেখাচ্ছেন? আশরাফ সাহেব আবির আর রিধির রং খেলা দেখছে। পাশে নীলিমা এসে দাঁড়িয়েছে। কিছুটা দূরে নীরব সাহেব বিয়ের কাজ নিয়ে ব্যস্ত আছে। ওনার সাথে আবিরের বাবাও আছে। আশরাফ সাহেবকে বলল, আবির রিধিকে ভালোবাসে অনেকটা, কিন্তু রিধির অ্যাটিটিউডটা খুব একটা বেশি। মোটেও না। আবির যে কতগুলো মেয়ের সাথে ফ্লার্ট করে বেরিয়েছে, সেসব জানার পর রিধি যে ওর সাথে কথা বলে, এটা তো অনেক বড় কিছু। তুমি হলে কি করতে? ভালোবাসা থাকলে সবটা মেনে নিতাম। ও তাই নাকি? দেখছিলাম তো, ক্লাসের একটি মেয়ের সাথে পড়া নিয়ে কথা বলছিলাম। 1 সপ্তাহ রাগ করে আমার সাথে কথা বলেনি। সেটা কি তাহলে অ্যাটিটিউড ছিল না? চুপ করো তো, রিধিকে একটু বোঝাও। কেন বোঝাবো? ভালোবাসায় অনুরোধ, বোঝানো এইসব ব্যাপার চলে না। যা আসে সবটা মন থেকে। রিধির মনে আবির পারবে ভালোবাসা জোগাতে। সেখানে আমার বোঝানোর মতো তো কিছু নেই। আবির কষ্ট পাচ্ছে। 7 দিন পর কিন্তু সত্যিই আবির রিধির থেকে হারিয়ে যাবে। পারবে না। ওরা দুজন গল্প করতে থাকে। রিধি হাঁপিয়ে গেছে, তবুও আবিরকে ধরতে পারেনি। সবাই কত মজা করছে। আবির রিধির থেকে কিছুটা দূরে যেয়ে বসলো। চারপাশে তাকাচ্ছে আবির। হঠাৎ চোখ আটকে যায় অভ্র আর অরির দিকে। আবির তাকিয়ে আছে সেদিকে। অভ্র অরির হাত ধরল, সাথে সাথেই অরি অভ্রের গালে চড় বসিয়ে দেয়।
আবির বসা থেকে উঠে দাঁড়ালো, হেঁটে অভ্রদের দিকে যেতে থাকে। রিধিও দেখে আবির সেদিকে হেঁটে যাচ্ছে। তাড়াতাড়ি রিধি আবিরের পিছনে এসে দাঁড়ায়, রং ছুটতে যাবে আবিরের দিকে। তার আগ মুহূর্তে আবির অভ্রকে ডাকলো। রিধি থেমে যায়। অভ্রদের কাছে যেয়ে দাঁড়ালো আবির। কি হয়েছে? অরিয়াপু তোকে চর মারলো কেন? তোমাকে কেন বলতে যাব? আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছি, আপনাকে নয়। অভ্র বল, কেন তোকে উনি চর মারলো? বাদ দে আবির, চল। তুই বলবি কি হয়েছে? আসলে কালকে আরিকে প্রপোজ করেছিলাম, সে গ্রহণ করে, কিন্তু সে শর্তে দেয় ওকে না বলে টাচও করা যাবে না, মানে ওর হাত ধরা যাবে না, বেশি ফোনে কথা বলা যাবে না, জ্বালানো যাবে না, অনেক রকম শর্ত দেয়। কিন্তু আজ সকালে আরিকে রং মাখা মুখে দেখে ওকে ছুঁয়ে দেওয়ার প্রচন্ড ইচ্ছে হচ্ছিল, তাই পিছন থেকে এসে ওর হাতের আঙুলটা ছুঁয়েছি মাত্র। সে ঘুরে তাকিয়ে আমাকে চর দেয়, কারণ আমি তার শর্ত ভঙ্গ করেছি। আবিরের মুখে রাগের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। অভ্রের হাত ছেড়ে দিল ও। অরির দিকে তাকাতেই অরি বলল, ভালোবাসলে কি হাত ধরতে হবে? অভ্র, ওরিকে একটা চর মার গালে, কারণ সে তোকে স্পর্শ করেছে চরের মাধ্যমে। সো তুইও একটা চর দিয়ে দে। মানে কি? সে কেন আমাকে মারবে? দেখো অভ্র, তোমাকে আমি বলেছি আমার দ্বারা ওরকম ভালোবাসা সম্ভব না, তাই শর্ত দিয়েছিলাম, কিন্তু তুমি সেটা মানোনি, তাই আজ থেকে ব্রেকআপ। শুনুন, ভালোবাসলে হাত ধরতে হবে। আপনার হাত ধরলে কি ভালোবাসা নষ্ট হয়ে যাবে? ভালোবাসার সম্পর্কে সত্য থাকতে নেই, কারণ এটা আসে মন থেকে। আপনার কথা শুনে বোঝাই যাচ্ছে আপনি আপনার হাজবেন্ডকে ভালোবাসার সময় সত্য প্রয়োগ করবেন, যে বাসর রাতে যেন আপনাকে টাচ না করে। ভালোবাসা মানে হাতের আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে একসাথে হেঁটে যাওয়া। ভালোবাসা মানে কাঁধে মাথা রেখে বৃষ্টি নয়তো বিকেলে সৌন্দর্য দেখা। ভালোবাসা হয় সত্যহীন, ভালোবাসা মনকে নিয়ন্ত্রণ করে। কেউ যখন খুব বেশি পরিমাণে কাউকে ভালোবাসে তখন সে তার মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মন চায় তার সঙ্গ দিতে, তাকে কারণে অকারণে জ্বালাতে, ইচ্ছে করে দূরে থাকলে হঠাৎ করে ফোন কল করে বিরক্ত করতে। এগুলো সবটা মনের চাহিদা। আপনি আপনার আম্মুকে ভালোবাসেন। আপনার আম্মু কি আপনাকে বলেছিল খাবারের জন্য তাকে যেন না জ্বালাতে? বলেছিল তাকে যেন জড়িয়ে না ধরতে? বলেছিল কি আপনি অসুস্থ হলে তাকে যেন না ডাকতে? বলেনি, কারণ ভালোবাসার সম্পর্ক কোনো বিজনেসের এগ্রিমেন্ট নয় যে মানতেই হবে। কাউকে লিমিট ছাড়া চাওয়া বা জ্বালানোটা ভালোবাসা। এই জ্বালানোর পরিমাণ যখন কম শুরু হয় তখনই ভালোবাসার পরিধি কমতে শুরু করে। আপনার মতো মেয়েকে ভালোবাসা তো দূরে থাক, আপনার সাথে অভ্রের মতো ভালো একটা ছেলের কথা বলে, এটাই আপনার ভাগ্যর ব্যাপার। নিজেকে বড় তখনই ভাববেন যখন 10 জন মানুষ আপনাকে বড় বলবে। আপনি যে সৌন্দর্যে বড়াই করছেন, এমন অনেক বেয়াদব ছেলে আছে, হঠাৎ করে এসে আপনার মুখে অ্যাসিড ছুঁড়ে দিয়ে পালিয়ে গেল। কি করবেন তখন? অ্যাটিটিউড দেখাবেন না, বা কোনো একটা গ্যাং এসে আপনাকে তুলে নিয়ে গেল, তখন কি করবেন? বলবেন যে আমাকে স্পর্শ করো না। হাসি পাচ্ছে বুঝলেন? বিষাক্ত সাপ হাতে নিয়ে বলছেন, সাপ আমাকে কামড় দিও না। চলে না শুনে ধর্মের কাহিনী, তেমন বিষাক্ত সাপ ভুলে না কামড়ের কথা। কিছু মেয়ে আছে আপনার মতো অ্যাটিটিউড দেখায়, সেখানে ভালোভাবে বললেই তো পারে অনেক কথা, কিন্তু বলে না কেন? ছেলেরা কি শুধু মেয়েদের পিছনেই ঘুরে? ছেলে বলে কি মেয়েদের সাথে সবসময় চিপকে থাকতে হবে? এমনটা ভাবেন কেন ছেলেদেরকে নিয়ে? ভালোবাসে সে আপনাকে, আপনিও তাকে ভালোভাবে বলবেন। চল অভ্র, এমন ভালোবাসা দরকার নেই। আবির কথাগুলো বলে সেখান থেকে চলে আসলো। অভ্র চলে আসে সেখান থেকে। অরি আর রিধি বোকার মতো তাকিয়ে থাকে আবিরদের চলে যাওয়ার দিকে। অরি সেখান থেকে চলে আসলো। আবির, তানজিম, নিশাত আর অভ্র দাঁড়িয়ে আছে সেখানে। অভ্র আবিরকে জড়িয়ে ধরলো। আবির, তুই আমাদের ছেড়ে যাবে না তো? তুই কেন রীতির পিছনে পড়ে আছিস বলতো? হৃদির ঘৃণার পিছনে ভালোবাসাটা দেখছি যে। আমি জানি সে আমাকে ভালোবাসবে, অপেক্ষায় আছে সেদিনের জন্য যেদিন ও আমাকে ভালোবাসবে। সকাল গড়িয়ে দুপুর হলো। সবাই রেডি হয়ে আছে। বরের বাড়ি থেকে বরসহ যাত্রীরা আসছে।
মেয়েরা সবাই গেটের কাছে দাঁড়িয়ে আছে। আবিরের গায়ে নীল শার্ট। শুধু আবির নয়, এখানে থাকা 10টা ছেলের গায়ে একই রকম শার্ট, কারণ তারা খাবার পরিবেশন করবে টেবিলে, এজন্য একই রকম ড্রেস পরে আছে। নিরি আপুর বান্ধবীরা ওর পাশে বসে আছে। বরযাত্রীরা এসে গেটের সামনে দাঁড়ায়। কিছু সময় গেট সাজানোর টাকা নিয়ে তর্কাতর্কির পর সবাই ভিতরে প্রবেশ করে। খাবার টেবিলে এসে বসলো বরযাত্রীরা। আবিরের চোখে রাকিবকে খুঁজছে, আর রাকিব খুঁজছে রিধিকে। রিধি কোণের আশেপাশের দিকে থাকে। রাকিব যে রিধির পাশে দাঁড়ায়। রাকিব একটা গোলাপ বাড়িয়ে দিয়ে বলল, ফুল নাইদের বিয়ের জন্য কিনতে গিয়েছিলাম, তখনই চোখে পড়ে এই বড় তাজা গোলাপটি। আপনার কথা সেই মুহূর্তে মনে পড়ে, তাই আপনাকে ফুলটা দেব। এই লোকটা সামলাতে পারেনি, এজন্য কিনে নিয়ে এলাম। আমার মতো দেখতে খারাপ ছেলের হাতে ফুলটা মানাচ্ছে না, আপনি হাত বাড়িয়ে নিন, ওই সুন্দর হাতে এটা বেশ মানাবে। রাকিবের কথা শুনে রিধি ফুলের দিকে তাকালো। সত্যিই বড় একটি গোলাপ। রিধি হাসি দিয়ে ফুলটা নিল রাকিবের হাত থেকে। আপনি কিন্তু মোটেও বাজে দেখতে নন। বাজে তো না হলে কত মেয়েই তো পটে যেত। আমার সাথে ফ্লার্ট করছেন? মোটেও না বিয়ান সাহেব, ফ্লার্ট পারি না, যা বলি সবটা মনের কথা। তা আপনার মনে আর কি কথা আছে? অনেক কথা, কেউ চাইলে শুনতে পারে। কেউটা কে? আমার কল্পনার রানী। তাই? নাম কি তার? নাম বলবো না, যে যতটা সৌন্দর্য বহন করে তার থেকেও বেশি রাখিও। গোলাপে কাটা সুন্দর মেয়েদের রাগ দুটোই মানানসই। যদি সে জ্বর মারে? মারবে কেন বলুন? আমার কল্পনার রানী তো আপনি, কিন্তু আপনি না রাক্ষসের খাঁচায় বন্দী। আমি বারবার আপনাকে ছাড়াতে রাজপ্রাসাদে আসি, কিন্তু আপনি ক্যাচেলেই বন্দী আছেন। আপনি কিন্তু সুন্দর করে কথা বলেন। দুজনেই জোরে জোরে হাসতে থাকে। আবির ওদের পিছনে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। সে সামনে এসে দাঁড়ায়। রিধি রাকিবের দিকে তাকিয়ে আছে। রাকিব বলল, চলে এসেছে রাজকুমারীর রাক্ষস। আবির রিধির দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। রাকিবের পাঞ্জাবির কলার টেনে ধরে বলল, তোকে বারণ করেছিলাম রিধির থেকে দূরে থাকতে। রিধি শুধু আমার। কিন্তু আমি তো রিধির। ওই, এটা বিয়ে বাড়ি, ঠিকভাবে কথা বল, বুঝেছিস? সে ভুল কিছু বলেছে নাকি? রাকিবকে আমার পছন্দ হয়, সো আমি কার সাথে কথা বলবো, কি বলবো না বলবো, এসব নিয়ে আপনি বলার কে? আমি কেউ না। না। কথাটা বলে রিধি সেখান থেকে চলে গেল। রাকিব কলার ছাড়িয়ে নিয়ে আবিরের শার্টের বোতাম ঠিক করতে করতে বলল, শোন, তুই আমাকে চিনিস না, ওইদিকে তাকা। সুজন ভাইকে দেখছিস? তোকে মারার জন্য ওনাকে নিয়ে এসেছি। রীতি এখন আমার, তাই কেটে পড়। বিয়ের পর তোকে বোঝাবো শালা ওয়েটার। কথাটা বলে রাকিব চলে যাচ্ছিল। আবির পাশে থাকা একটি টেবিলের উপর থেকে শরবতের গ্লাস নিয়ে রাকিবের নতুন পাঞ্জাবিতে ছুঁড়ে মারল। রাকিব মারতে আসতেই আবির ওর হাত ধরে বলল, সরি, আমি তো ওয়েটার, তাই ভুল করে আপনার গায়ে শরবত পড়ে গেছে। সরি, মাফ করবেন। ওই কুত্তা, শোন, ঠিকঠাক ভাবে আমাকে ডাক। তোর আর আমার মধ্যে না আমার মা বাবা, না তোর মা বাবা আসবে। মনে রাখিস, নিজ এলাকায় 10 জন লোক এনে বাপগিরি সবাই দেখাতে পারে, এটা হলো তোর পাওয়ার। আর তোর এলাকায় আমি একা যে দাদাগিরি দেখাবো, এটা হলো আমার পাওয়ার। কিন্তু তুই আমাকে কিছুই বলতে পারবি না, আর আমি তোকে মেরে আসবো। যা, সোজা চলে যা, খেতে বস, না হলে মাংস চেবানোর মতো শক্তিও তুই পাবি না। মনে রাখিস তুই এসব। রাকিব যে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলো। অভ্র এসে বলল, আবির, তুই বরং আকিবদের টেবিল থেকে দূরে থাক। তোর মামা কিন্তু এখন কোনো ঝামেলাতে যেতে চাইবে না, আমি দেখেছি ওদের টেবিলে। অভ্র কথাগুলো বলে ভাতের গামলা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর